হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? যারা লাইভে আসছো একটু বইলো সবাই, আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে কি না? একটু কমেন্টে জানাও। হ্যাঁ, আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে, ফোকাসিং কি ঠিক আছে কি না একটু জানাও। আজকে আমাদের আইসিটি লেকচার 6, তাই না? আইসিটি প্রোগ্রামিং চ্যাপ্টারের লেকচার 6। যারা আসছো লাইভে একটু কমেন্টে জানাও। আর তোমাদের যেই কাজ, সামাজিক কাজ, লাইভটা শেয়ার করা, তোমরা অবশ্যই লাইভটা শেয়ার করবা এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা। যারা লাইভে চলে আসছো লাইভটাকে শেয়ার করো, মেনশন করে দাও তোমার ফ্রেন্ডদেরকে। সবাই মিলে আমরা একসাথে ক্লাস করব, ঠিক আছে? একটু ওয়েট করি, আরও কিছু মানুষ আসুক, একটু ওয়েট করি, তারপরে ক্লাসটা শুরু করব। ওয়ালাইকুম আসসালাম সানি। জি ভাইয়া, ক্লিয়ার, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। একটু ওয়েট করো, কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাস শুরু করে দিব। আমি লাইভটা শেয়ার করে দিই, লাইভটা শেয়ার করেই ক্লাস শুরু করে দিব। নমস্কার, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। শোনো, আজকে কিন্তু আমাদের আইসিটি প্রোগ্রামিং চ্যাপ্টারের লেকচার 6। যারা আগের লেকচারগুলো দেখো নাই তারা অবশ্যই আগের লেকচারগুলো দেখবা, তারপরে এই ক্লাসটা করবা, নাইলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। আসলে বুঝতে পারবে না কখন কি বুঝাইতেছি, বাট যারা আগের লেকচারগুলো দেখো না, আজকে ক্লাসটা দেখতে পারো। একদমই যে বুঝবা না তা না, আজকে ক্লাসের 80% বুঝতে পারবা, কিন্তু 20%-এ একটু সমস্যা থেকে যাবে, যেগুলা বোঝার জন্য আগে ব্যাকে গিয়ে ওই 5টা ক্লাস করে আসতে হবে। তারপরে তুমি এই 6 নাম্বার লেকচারের সব কিছু বুঝতে পারবা আশা করি, ঠিক আছে? মোটামুটি ভালো মানুষ চলে আসছে, আমরা ক্লাস শুরু করে দিব কিছুক্ষণের মধ্যে। আমরা ক্লাস শুরু করে দিব, জাস্ট 1 মিনিটের মধ্যেই শুরু করে দিব। দেখো, আমরা ক্লাস শুরু করি। তো 5 নাম্বার ক্লাসে আমি আবার একটু রিভিউ করি। আমরা ফ্লো চার্ট শিখছিলাম, বা অ্যালগোরিদম বা ফ্লো চার্ট লেখা শিখছিলাম 3 ধরনের, মনে আছে? একটা ছিল সিম্পল বা লিনিয়ার ফ্লো চার্ট, একটা ছিল কন্ডিশনাল বা সিলেকশন ফ্লো চার্ট, আর একটা ছিল লুপ ফ্লো চার্ট। তো 5 নাম্বার লেকচারে আমরা সিম্পল বা লিনিয়ার ফ্লো চার্ট রিলেটেড কতগুলো সি প্রোগ্রামিং লেখা শিখছিলাম, এবং লেকচার 4-এ আমরা বেসিক জিনিসগুলো শিখছিলাম। লেকচার 4-এ প্রোগ্রাম লেখার বেসিক, আর লেকচার 5-এ সিম্পল বা লিনিয়ার ফ্লো চার্ট রিলেটেড যেই প্রোগ্রামগুলো আছে সেগুলো লেখা শিখছিলাম। তো স্বাভাবিকভাবেই আজকে আমরা কন্ডিশনাল বা সিলেকশন ফ্লো চার্ট রিলেটেড সি প্রোগ্রামিং কিছু শিখবো। হ্যাঁ, ধরো আমরা টোটাল আইসিটি ক্লাসে টোটাল 8টা ক্লাস নিব বলছিলাম, টোটাল 8টা ক্লাস, আজকে 6 নাম্বার, আরও 2টা ক্লাস হবে। তো 7 এবং 8 মিলে টোটাল দেখবা যে আমি 13 থেকে 14টা, মোট 13-14টা সি প্রোগ্রামিং আমি নিজে লেখা শিখাই দিব। বাট এমনভাবে শিখাবো যে এই 13-14টা প্রোগ্রামিং তুমি লিখার পরে, বা প্রোগ্রাম তুমি যখন শিখে যাবা অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম সহ, তখন আশা করা যায় এরকম 14 আরও 28টা প্রোগ্রাম তুমি নিজেই লিখতে পারবা। মানে 14 আরও 28, 42টা প্রোগ্রাম টোটাল। তো 42টা বা এই 40-45টা প্রোগ্রাম তুমি যদি পারো, এইচএসসি সিলেবাসে এর বাইরে কিছু লাগবে না, কাজেই টেনশনের কোনো কারণ থাকবে না।
এখন আমরা যেহেতু আজকে কন্ডিশনাল বা সিলেকশন ফ্লোচার্ট শিখবো, মানে ফ্লোচার্ট তো আমরা শিখেই ফেলছি, সিলেকশন ফ্লোচার্ট বা কন্ডিশনাল ফ্লোচার্ট কীভাবে লিখতে হয় আমরা শিখছি, বাট আজকে আরেকটু রিভিউ করব। আমরা যখন প্রোগ্রামটা লিখবো একটু রিভিউ করে নেব, কারণ আগের ক্লাসটা যেহেতু ঈদের আগে নিয়েছিলাম, অনেক গ্যাপ হয়ে গেছে। আগের ক্লাসটা একদম ঈদের পরে, যদিও ভাবছিলাম যে ঈদের পরে 25 তারিখ থেকে শুরু করব বলছিলাম, বাট একটু অসুস্থতার কারণে 25 তারিখ আর শুরু করা হয় নাই, আজকে থেকে আমরা কন্টিনিউ করতেছি। তো যারা একদমই ভুলে গেছো, এখানে যারা আসো যে ওই কি বলে কন্ডিশনাল ফ্লোচার্ট মনে নাই, আমি একটা ফ্লোচার্ট দেখাই দিব, সব কিছু আবার রিভিউ করে দিব, সব কিছু মনে হয়ে যাবে, টেনশন করার কোনো কারণ নাই। এখন দেখো আজকে আমরা শিখব কন্ডিশনাল বা সিলেকশন ফ্লোচার্ট, যেগুলো পড়াইছিলাম কন্ডিশনাল বা সিলেকশন ফ্লোচার্ট রিলেটেড, বা ওই টাইপের যে প্রোগ্রামিংগুলো আছে সেগুলা। তো তোমরা জানো একটা ফ্লোচার্ট লেখার আগে আমরা আগে অ্যালগরিদম লিখি, তারপরে ফ্লোচার্ট লিখি, তারপরে অ্যালগরিদম বা ফ্লোচার্ট দেখে দেখে আমরা সি প্রোগ্রামটা লিখি, রাইট? তো এখন দেখো এই যে কন্ডিশনাল বা সিলেকশন ফ্লোচার্ট, এই জিনিসটার মানে কি ছিল বা এটার একদম পিক পয়েন্ট কি ছিল? পয়েন্টটা ছিল যে এখানে একটা কন্ডিশন থাকে, একটা শর্ত থাকে, সিম্পল বা লিনিয়ার প্রোগ্রামে যেটা থাকে না। এবং কন্ডিশনটা কিভাবে থাকে? এই যে এইখানে ফ্লোচার্টে এই যে ডায়মন্ড বা রম্বস চিহ্নের মধ্যে থাকে, মনে আছে? এই ডায়মন্ড বা রম্বস চিহ্নের মধ্যে আমরা কি বসাইতাম? কন্ডিশন। যেটা এই প্রোগ্রামটা লেখার জন্য যে কন্ডিশনটা থাকতো, সেই কন্ডিশনটা আমরা এই ফ্লোচার্টের ভিতর এই রম্বস সাইনের মধ্যে বসাইতাম। তো একটা ফ্লোচার্টে তুমি যখন দেখবা এই রম্বস চিহ্নটা আছে, তখন তুমি বুঝে যাবা সেটা হচ্ছে কন্ডিশনাল। যদিও এখানে বুঝার কিছু নাই, কারণ পরীক্ষায় ফ্লোচার্ট আঁকা থাকবে না, তোমার নিজেরই আঁকতে হবে। পরীক্ষায় শুধু প্রশ্নটা দেয়া থাকবে, তোমার নিজেরই আঁকতে হবে। তো আজকে আমরা দেখব কন্ডিশনাল ফ্লোচার্ট থেকে আমরা যখন সি প্রোগ্রাম লিখব তখন কি কি কন্ডিশন ইউজ করতে হইতে পারে ফ্লোচার্টে, বা সরি প্রোগ্রামে। সি প্রোগ্রামে তো আর তুমি এই যে ফ্লোচার্টের মতো সাইন ইউজ করবে না, রম্বস চিহ্ন বা ডায়মন্ড চিহ্ন, এই সমস্ত চিহ্ন তো আর সি প্রোগ্রাম লেখা ইউজ করা যাবে না। তো প্রোগ্রামে আমরা এই সমস্ত ক্ষেত্রে কি ইউজ করব? আমরা কন্ডিশন বোঝানোর জন্য ইউজ করতে পারি ইফ ইউজ করতে পারি। ইফ মানে কি? যদি আমি একটা প্রশ্ন করে দিব বা একটা কন্ডিশন সেট করে দিব যে যদি এইটা হয় তাইলে এইটা করবা, যদি এইটা না হয় তাইলে আরেকটা কাজ করবা। হইতেই তো পারে এরকম। তোমাকে অনেক সময় বাসা থেকে বলে দেয় না যে ডিমের হালি যদি 20 টাকা হয় তাইলে 2 হালি ডিম কিনে আনবি, আর ডিমের হালি যদি 30 টাকা হয় তাইলে 1 হালি কিনবি। এইরকম বিষয়টা তোমাকে একটা শর্ত দিয়ে দিবে, ওই শর্ত ফলো করে তুমি প্রোগ্রামটা লিখবা। ইফ এর পরে আসতে পারে কি? ইফ এলস। ধরো একটা কন্ডিশনের পরেও আরো কন্ডিশন আছে, মানে কন্ডিশন একটা না, ওই যে ডিমের হালি 30 টাকা হইলে 1 হালি কিনবি, পরে আরো বলতে পারে যদি 35 টাকা হয় তাহলে 3টা কিনবি, যদি 40 টাকা হয় তাহলে 2টা কিনবি। মানে এরকম কন্ডিশন যদি অনেকগুলো থাকে, তো প্রথমে ইফ দিয়ে তো একটা কন্ডিশন দিয়ে তো তখন হবে না, আরেকটা কন্ডিশন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ইফ এলস। এরপরে ধরো যদি আরো একটা কন্ডিশন থাকে, তখন ইউজ করতে হবে ইফ এলস ইফ এলস ইফ, আর লাস্টে যেটা সেটা হচ্ছে এলস। মানে আরো কন্ডিশন আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে 3টার বেশি লাগে না, 3টার বেশি মানে 2টার বেশি কন্ডিশন থাকে না। তো তোমাদের এর বাইরে আর কিছু জানার দরকার নাই, খালি এই 3টা বা 4টা জানলেই হবে। যে প্রথম কন্ডিশনটা আমরা ইফ দিয়ে লিখবো, তারপরে যদি আরো কোনো কন্ডিশন থাকে সেটা লিখবো ইফ এলস দিয়ে, আরো কোনো কন্ডিশন থাকলে ইফ এলস ইফ দিয়ে, এবং লাস্টে যখন শেষ করব এন্ডটা হবে এলস দিয়ে। মানে শেষ হবে, এই যে শুরু হবে ইফ দিয়ে, মানে শুরু বলতে প্রথম কন্ডিশন, ধরো এটা লিখলাম শুরু, যেখানে আমরা কন্ডিশন লেখা শুরু করব, শুরুটা হবে ইফ দিয়ে, শেষ হবে এলস দিয়ে। এখন একটা প্রোগ্রামে যদি একটাই কন্ডিশন থাকে, শুধু একটা, তখন কিন্তু এই দুটা লেখার দরকার নাই। মনে করো একটা প্রোগ্রামে একটা কন্ডিশন, তো তুমি একটা কন্ডিশন শুধু ইফ দিয়ে লিখবা, এরপরে তো ইফ এলস ইফ, এই দুটো তো দরকার নাই, নতুন কোনো কন্ডিশন তো নাই, তখন তুমি ডিরেক্ট এলস দিয়ে শেষ করে দিবা। মানে তখন শুরু হবে কি? ইফ কন্ডিশন এলস, শেষ। ইফ দিয়ে শুরু হবে, এলস দিয়ে শেষ, ঠিক আছে? মাঝখানে দুইটা আসবে না। আর যদি এরকম হয় দুইটা কন্ডিশন, ধরো দুইটা কন্ডিশন আছে, তাহলে প্রথমে তুমি লিখবা ইফ লিখে কিছু একটা থাকবে ভিতরে,
তারপরে এলস ইফ অথবা ইফ এলস, এই ইফ এলসটাকে কিন্তু এলস ইফও লেখা হয়, কোনো সমস্যা নাই। এলস ইফ অথবা ইফ এলসে লিখি, ইফটাই আগে লিখি, ইফটাই বইয়ে আগে লিখি, ইফ এলস আরেকটা কন্ডিশন, এরপরে এলস। বুঝছো বিষয়টা? যদি 3টা কন্ডিশন থাকে তাইলে ইফ এলস ইফ লাস্টে এলস। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। কাজে যেখানে একটা কন্ডিশন, আমাদের ইন্টারমিডিয়েটে যে এই প্রোগ্রামগুলো আছে ম্যাক্সিমাম 80% ম্যাথ, মানে ম্যাথ না তো 80% প্রোগ্রাম, ম্যাথ পড়াইতে পড়াইতে মুখ দিয়ে খালি ম্যাথ চলে আসে। 80% প্রোগ্রাম একটা কন্ডিশন দিয়ে হয়ে যাবে, জাস্ট একটা কন্ডিশন লিখবা, লাস্টে এলস, মানে এইটা আর এইটা, এই দুইটা দিয়েই কাজ শেষ হয়ে যাবে। আর কিছু প্রোগ্রামে ইফ এলসও লাগতে পারে, জাস্ট 2টা কন্ডিশন। আর ইফ এলস ইফ এই 3টা কন্ডিশনের আমি দেখি নাই, মানে ইন্টারমিডিয়েট পরীক্ষায় আসে নাই এ পর্যন্ত। হ্যাঁ বইয়ে আছে, বইয়েতে আছে, কারণ বইয়ে তো একদম হাই লেভেল পর্যন্ত সবই দিয়ে রাখছে। এত কঠিনগুলা ইন্টারমিডিয়েটে আসে না, সহজ জিনিসগুলা শিখলেই কাজ হয়ে যায়। বইয়ে তো একদম মাহবুবুল আলম স্যারের বইয়ে তো এমন কোনো প্রোগ্রাম বাদ রাখে নাই, উনি একদম যা পাইছে সবই দিয়ে দিছে। তো এত কিছু আসলে ইন্টারমিডিয়েটে লাগে না। তো এখন দেখো, আমরা যখন মানে একটা প্রোগ্রাম তুমি এই ইফ বা এলস দিয়ে কিভাবে লিখবা, সিস্টেমটা কি? প্রথমে আমি স্পেসিফিক কোনো প্রোগ্রাম শেখাচ্ছি না, এটা কোনো স্পেসিফিক প্রোগ্রাম না। আমি আগে তোমাকে বোঝানোর জন্য এটা লিখি যে ইফ বা এলস এটা কিভাবে লিখতে হয়, একটা প্রোগ্রামে কিভাবে তুমি আগে ফরম্যাটটা শিখো। ধরো একটা প্রোগ্রাম, প্রথমে কি করব, হেডার ফাইল ইনক্লুড করব, হেডার ফাইল ইনক্লুড করব stdio.h, এরপরে আরেকটা হেডার ফাইল ইনক্লুড করব conio.h, এরপরে কি মেইন ফাংশন। দেখো এই যে এখানে আমি যেগুলো লিখতেছি, কেন লিখতেছি, সবগুলা কিন্তু লেকচার 4 এবং লেকচার 5-এ, কিছু লেকচার 3-তেও আছে। মানে লেকচার 1 এবং লেকচার 2 হচ্ছে বেসিক আলোচনা ছিল, লেকচার 3, 4, 5-এ ডিটেলস বোঝাই আসছি। যাদের কাছে এটা একটু ডিফিকাল্ট বা মনে হচ্ছে যে কেন লিখতেছি, একদমই যারা বিগিনার তারা আগে ক্লাসগুলো দেখলেই বুঝে যাবা। তাহলে আমরা 2টা হেডার ফাইল stdio.h, conio.h ইনক্লুড করার পরে অবশ্যই মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হবে, এবং মেইন ফাংশন ডিক্লেয়ার করা পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু কোনো সেমিকোলন দেওয়া যাবে না। যারা আগে ক্লাসগুলো করছো তারা জানো। এখন এটা দেওয়ার পরে কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের প্রোগ্রাম বা ফাংশন শুরু হবে। ফাংশন আগেই না, প্রথমে প্রোগ্রাম শুরু হওয়ার ক্ষেত্রে আমরা ভ্যারিয়েবল বা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তো এখানে নাই, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। কি ডিক্লেয়ার করবো, ভ্যারিয়েবল। আমি আবার বলতেছি এটা কিন্তু কোনো স্পেসিফিক প্রোগ্রাম না, জাস্ট সিস্টেমটা বোঝানোর জন্য আমি যা খুশি তা নিব, কোনো সমস্যা নাই। ধরো একটা ভ্যারিয়েবল নিব ইন্টেজার এ, একটা ভ্যারিয়েবল নিলাম কি ইন্টেজার এ, এটা যে কোনো ভ্যারিয়েবল হইতে পারে, কোনো সমস্যা নাই। অথবা তুমি এভাবে লিখতে পারো যে ইন্টেজার এ ইকুয়ালস টু 5, তোমার ইচ্ছা হইলো। একটা কন্ডিশন তো দেওয়া লাগবে, একটা কন্ডিশন দেওয়া লাগবে না? তো কন্ডিশনটা দেওয়ার জন্য আমরা লিখলাম একটা ইন্টেজার এ ইকুয়ালস টু 5, যে কোনো ইন্টেজার 5 নিলাম, অসুবিধা নাই। তো তুমি অন্য যে কোনো কিছু নিতে পারো। এখন এখানে কন্ডিশন দিব ইফ। ইফ দেওয়ার নিয়মটা হচ্ছে, ইফ লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ইফ দিয়ে তুমি এখানে কি দিবা, একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে কন্ডিশনটা দিবা, একটা কন্ডিশন তোমার যেটা খুশি। কন্ডিশনটা কি, ধরো তুমি এখানে দিলা ইফ এ ইকুয়ালস টু 5, ইফ এ ইকুয়ালস টু 5। তো অনেকে যারা নতুন তারা ভাবতে পারো এখানে 2টা সমান চিহ্ন কেন দিলেন, কারণ লেকচার 4-এ বা 3-তে পড়াইছিলাম যে প্রোগ্রামে একটা সমান চিহ্ন দেয়া যায় না, প্রোগ্রামে সমানের জায়গায় দিতে হয় 2টা সমান চিহ্ন, নট ইকুয়ালস টুর জায়গায় লিখতে হয় এইভাবে, এই যে এইটা নট ইকুয়ালস টু আমরা নর্মালি বীজগণিতের জন্য লিখি, বাট প্রোগ্রামে লিখতে হয় এইভাবে, একটা আশ্চর্যবোধক চিহ্ন, তারপরে সমান, তারপরে কি গ্রেটার অর ইকুয়াল এটা লিখতে হয় এইভাবে, লেস অর ইকুয়াল এটা লিখতে হয় এইভাবে, তারপর আর কি কি ছিল, তারপরে এই যে এন্ড, এন্ড এন্ডকে লিখতে হয় যে ডাবল এন্ড দ্বারা, এই যে এইভাবে, অর অরকে লিখতে হয় এইভাবে সমান্তরাল চিহ্ন দ্বারা, মনে আছে? আরো অনেকগুলো শিখাইছিলাম কিন্তু। তো এই যে এইগুলো একটু রিভিউ করে নেও। তো এইখানে সমানের জায়গায় তুমি ডাবল সমান দিলা, ডাবল সমান দিলা, এটা বুঝাইতেছো ইফ এ সমান 5, মানে আমরা উপরে একটা ইন্টিজার ঘোষণা করে দিছি যেটার মান হচ্ছে 5। এখন প্রোগ্রামে তুমি কন্ডিশন সেট করে দিছো যে কেউ যদি 5 ইনপুট দেয়, যে ইফ এ সমান 5, মানে কেউ যদি আসলেই 5 ইনপুট দেয়, তাইলে আউটপুটে দেখাও প্রিন্ট এফ
আউটপুটে দেখাও, কি দেখাবে? গুড ইভিনিং। গুড ইভিনিং, এটা বোঝানোর জন্য লিখতেছি, কেউ আবার ভাইবো না এটা আবার কোন প্রোগ্রাম। গুড ইভিনিং, দেখো গুড ইভিনিং। এখন মনে রাখতে হবে যে জিনিসটা, ইফ এর ক্ষেত্রে কোনো সেমিকোলন দেয়া যাবে না। এই যে দেখো এখানে কোনো সেমিকোলন দেই নাই। ইফ ফাংশনে বা ইফ এলস অথবা ইফ এলস ইফ অথবা এলস, এইগুলো আসলে এগুলো তো ফাংশন না, এগুলো হচ্ছে কন্ডিশন। তুমি যখন কন্ডিশন ডিক্লেয়ার করবে, আমি বলছিলাম যে এইখানে কোনো সেমিকোলন হবে না, মেইন ফাংশন পর্যন্ত কোনো সেমিকোলন হবে না। এই মেইন ফাংশনের নিচে প্রত্যেক লাইনে সেমিকোলন হবে, শুধুমাত্র কন্ডিশনের লাইনগুলো ছাড়া। কন্ডিশনের লাইনগুলোতে তুমি সেমিকোলন দিবা না, সেমিকোলন দিবা না। তাইলে এখন এই প্রোগ্রামটা দ্বারা আমি আসলে কি বুঝাইতেছি? আমি প্রোগ্রামে আগে থেকে বলে দিছি এ একটা ইন্টিজার, মানে একটা ভ্যারিয়েবল, তার মান হচ্ছে 5, এবং কন্ডিশন বলে দিছি যদি এ এর মান আসলেই 5 হয়, মানে তুমি তো ইনপুট দিবা, তুমি যখন প্রোগ্রামটা রান করাবা তখন একটা ইনপুট দিবা না? তুমি যদি ইনপুট দাও আসলেই 5, মানে তুমিও 5 ইনপুট দাও, তাকেও বলা আছে 5, তখন সে আউটপুটে দেখাবে গুড ইভিনিং, মানে তোমারে তার পছন্দ হয়েছে। গুড ইভিনিং পছন্দ হয়েছে বলে তো গুড ইভিনিং দিছে, তারে বলে দেওয়া আছে 5, তুমি ইনপুটও দিছো 5, তোমাকে শো করবে গুড ইভিনিং, রাইট? এরপরে তুমি মনে করো যে এখানে স্টপ করে দাও, মনে করো যে এলস, অথবা এখানে আমি একটা এলস দিতে পারি, ধরো এলস, মনে করো যে এলস, এখানে তো ইফ ছিল, তো আর তো কোনো কন্ডিশন নাই, একটাই কন্ডিশন এলস। এলস মানে যদি ইফ এর মান বা এ এর মান 5 না হয়, এ এর মান 5 হইলে তোমাকে দেখাবে গুড ইভিনিং। আর এলস মানে হচ্ছে যদি এটা সত্য না হয়, এ ইকুয়ালস টু 5, এটা যদি সত্য না হয়, তাইলে তোমাকে কি দেখাবে? ধরো দেখাবে প্রিন্ট এফ। কি দেখাবে? তোমাকে তখন তার পছন্দ হবে না, তোমাকে তখন তার পছন্দ হয় নাই। তারপরে সে তোমাকে কি বলবে? বলবে গুড মর্নিং। এই সন্ধ্যাবেলায় তোমাকে গুড মর্নিং বলবে, মানে সে বুঝাবে তোমারে তার ভালো লাগে নাই। সন্ধ্যাবেলায় কেউ কাউরে গুড মর্নিং বলে না তো। তার মানে একটা জিনিস দেখো, এই যে একটা প্রোগ্রাম, এখানে কন্ডিশনে বলে দিয়েছিলাম এর মান যদি 5 হয় তাইলে তাকে দেখাও বা শো করো বা আউটপুটে দেখাও গুড ইভিনিং। আর যদি এর মান 5 ছাড়া অন্য কিছু হয়, মানে এই যে এলস মানে 5 ছাড়া অন্য কিছু হয়, বা এই কন্ডিশনটা যদি সত্য না হয়, তাইলে তুমি শো করো গুড মর্নিং। তো সন্ধ্যাবেলায় সে তোমাকে গুড মর্নিং শো করবে। তো আমাদের তো কাজ শেষ, তো আমরা প্রোগ্রাম স্টপ করে দিব। প্রোগ্রাম কিভাবে স্টপ করতে হয়? গেট সিএইচ অথবা রিটার্ন 0, গেট সিএইচ অথবা রিটার্ন 0। তো রিটার্ন 0 তো আমরা ইউজ করি নাই, আমরা সবসময় গেট সিএইচ ইউজ করছি। দেখো এই যে এখানে কিন্তু সেমিকোলন দিতে হবে, এখানেও সেমিকোলন, এখানেও সেমিকোলন, সবগুলাতে সেমিকোলন। শুধুমাত্র এই যে দেখো, শুধুমাত্র ইফ, এই কন্ডিশনের পরে কোনো সেমিকোলন দেওয়া যাবে না, এবং এই যে এখানে এলস, এই এলস এর পরে কোনো সেমিকোলন দেয়া যাবে না। বিষয়টা বুঝো, ভালো করে বুঝো। ইফ, এই ইফ এর পরেও কোনো সেমিকোলন নাই, এলস এর পরেও কোনো সেমিকোলন নাই, বাকি সবগুলোতে সেমিকোলন আছে। অনেকে বলতে পারো যে ভাইয়া এলস এর পরে প্রিন্টএফটা কি নিচে লিখতে হবে? প্রিন্টএফটা এই সোজাসুজি লেখা যায় না? হ্যাঁ, লিখতে পারবা, কোনো সমস্যা নাই। তোমার যদি ইচ্ছা হয় এখানে এলস লিখে একটু স্পেস দিয়ে তুমি প্রিন্টএফটা এইখানে সোজা লিখবা, তাও কোনো নাম্বার কাটা যাবে না, এই জন্য নাম্বার কাটার কিছু নাই, বাট প্রোগ্রামটা দেখতে খারাপ লাগবে। তো আমরা করি কি, এখানে ইফ লিখে একটু নিচ থেকে প্রিন্টএফ লিখি, এলস লিখে একটু নিচ থেকে লিখি। অনেকে আবার ডিজাইন করে প্রিন্টএফটা এখান থেকে লিখে যাতে একটু স্পেসিং থাকে, সুন্দর হয়। এগুলো কোনো বিষয় না ভাইয়া, তুমি যেখানে খুশি লিখো, কোনো সমস্যা নাই। খালি এই যে প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন দিতে হবে, সেমিকোলন দিতে হবে। স্ট্রাকচারগুলো, মেইন স্ট্রাকচারগুলো ঠিক থাকলেই হবে। প্রোগ্রামের কোনো স্ট্রাকচারে লেখা নাই যে এলস এর পরে এখানে তুমি সোজা লিখতে পারবে না, স্পেস দিয়ে মানে এন্টার দিয়ে নিচে লিখতে হবে, এরকম কোনো কথা নাই। এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আচ্ছা এরপর তো প্রোগ্রাম শেষ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিবা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিবা, আমাদের প্রোগ্রাম শেষ। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি, আমাদের প্রোগ্রাম শেষ। তো এটা ছিল বেসিক একটা টাইপ, এটা কিন্তু কোনো স্পেসিফিক প্রোগ্রাম না, এটা কোনো স্পেসিফিক প্রোগ্রাম না, এটা হচ্ছে বেসিক আলোচনা। এখন আমরা একটা প্রোগ্রাম শিখব, মানে আমরা স্পেসিফিকলি একটা প্রোগ্রাম কিভাবে লিখতে হবে সেইটা শিখব। কন্ডিশনাল ফ্লোচার্টের সবচেয়ে প্রথম যে উদাহরণ, জোড় বা বিজোড় একটি সংখ্যা
জোড় নাকি বিজোড় তা নির্ণয়ের জন্য তোমাকে বলবো একটি সি প্রোগ্রাম লিখো। একটি সি প্রোগ্রাম লিখো। কোনো একটি সংখ্যা জোড় নাকি বিজোড় সেটি নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম লিখো। তো এই যে জোড় নাকি বিজোড় এইটা নির্ণয়ের ফ্লোচার্ট কিন্তু আমরা লেকচার 4-এ শিখে আসছি। লেকচার 4 নাকি 5, 4-এই মেবি, 5-এও হইতে পারে, শিওর না, 4 অথবা 5-এর দুইটার মধ্যে একটাতে আমরা শিখে আসছি একটি সংখ্যা জোড় নাকি বিজোড় সেটা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম কিভাবে লিখতে হয়, রাইট? তো যাদের ভুলে গেছে একটু মনে করে দেই, একটা সংখ্যা তখনই জোড় হয় যখন সে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, আর যেই সংখ্যাটা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য না সে হচ্ছে বিজোড়, রাইট? এখন দেখো এই যে নিঃশেষে বিভাজ্য কিনা সেইটা প্রকাশ করার জন্য আমরা কি অপারেটর ইউজ করছিলাম মনে আছে? আমরা ইউজ করতাম এই যে একটা সংখ্যা ধরো n%2 ইকুয়ালস টু 0 এইভাবে লিখতাম। অ্যালগরিদমে আমরা এইভাবে লিখতাম, মনে আছে? অ্যালগরিদমে এই যে এইভাবে লিখতাম বা ফ্লো চার্টে এইভাবে লিখতাম যে n%2 ইকুয়ালস টু 0। এটা মানে হচ্ছে n মানে সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। এই যে এটার এই পার্সেন্টকে বাংলায় বলে মোড, বাংলায় না তো ইংলিশে বলে মোড বা মডুলাস, মড ফাংশন। এই পার্সেন্টের নাম হচ্ছে মড ফাংশন, যেটা মিন করে n 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। যদি n 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, এটা যদি ইয়েস হয় তাহলে সেটা হবে জোড়, আর যদি নো হয় তাইলে কি বিজোড়। এই যে এরকম আমরা অ্যালগরিদম বা ফ্লোচার্টে শিখছিলাম একটা সংখ্যা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে, মানে এটা তো প্রশ্নটা বা কন্ডিশনটা, এই কন্ডিশনটা যদি সত্য হয় তাইলে জোড় মানে ইভেন নাম্বার। জোড় মানে আমরা তো সব ইংলিশে লিখবো, তোমরা বাংলায়ও লিখতে পারো, কোনো সমস্যা নাই। আর বিজোড় মানে অড নাম্বার, রাইট? তো এখন দেখো এখান থেকে আমরা প্রোগ্রামটা কিভাবে লিখবো। এটা ডান পাশে থাকুক, আমরা এই যে বাম পাশে প্রোগ্রামটা লিখবো। তো প্রোগ্রাম লেখার ক্ষেত্রে প্রথমেই 2টা হেডার ফাইল, যে দুটো আমাদের নিতেই হবে, 2টা হেডার ফাইল আমরা ডিক্লেয়ার করব। কি কি হেডার ফাইল? ইনক্লুড stdio.h, প্রথমে এই যে stdio.h এই হেডার ফাইলটা ইনক্লুড করব, তারপরে ইনক্লুড conio.h এই হেডার ফাইলটা ইনক্লুড করব, তারপরে মেইন ফাংশন ডিক্লেয়ার করব। এবং এই 3টা জিনিসে কখনো সেমিকোলন ইউজ করব না। এবং মেইন ফাংশন ডিক্লেয়ার করার পরে আমাদের মেইন প্রোগ্রাম শুরু হবে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে। একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের মেইন প্রোগ্রাম লেখা শুরু হবে। এখন প্রথমে কি করতে হবে? একটি সংখ্যা জোড় নাকি বিজোড় সেটা নির্ণয়ের জন্য অ্যালগরিদমে প্রথম স্টেপ কি হবে? ইনপুট দ্য নাম্বার, বা সেই সংখ্যাটাকে ইনপুট দিতে হবে না আগে? সবার প্রথম কাজ হচ্ছে ইনপুট n। আমরা ধরলাম এই যে নাম্বারটা হচ্ছে একটা নাম্বার, যে একটি সংখ্যা, এই সংখ্যাটা হচ্ছে n, এই যে n। তাহলে প্রথমে কি করতে হবে? ইনপুট দিতে হবে। এইখানে তো আর ইনপুট লিখতে হয় না, প্রোগ্রামে কি করতে হয়? প্রোগ্রামে প্রথমে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে হয়। তো এখানে আমরা ধরলাম এটা একটা পূর্ণ সংখ্যা, অবশ্যই পূর্ণ সংখ্যা ছাড়া তো জোড় বিজোড় এইভাবে বের করার, মানে এখানে তো অপূর্ণ সংখ্যা হওয়ার কথা না, বা আমরা পূর্ণ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করি? ইন্টেজার দ্বারা। তো আমরা প্রথমে লিখবো ইন্ট n, দেখো ইন্ট n সেমিকোলন, এখানে কিন্তু সেমিকোলন দিতে হবে। আমাদের প্রথমে যেই ভেরিয়েবলটা আছে প্রোগ্রামের শুরুতে, ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিতে হবে। ভেরিয়েবলটা হচ্ছে n, এবং আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে একটা ইন্টেজার মানে পূর্ণ সংখ্যা। আর যদি দশমিক হইতো তখন লিখতাম ফ্লোট, FLOAT ফ্লোট, বাট এইখানে এটা দরকার নাই, আমরা শুধু ইন্টেজার নিলেই হবে। এখন ইন্টেজার নেওয়ার পরে কি হবে? দেখো ইন্টেজার নেওয়ার পরে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে কি করতে হবে? ইনপুট নিতে হবে। ইনপুটের জন্য কোন ফাংশন নিতে হয়? স্ক্যানএফ। ঈদের বন্ধে যারা ভুলে গেছো তাদের জন্য বারবার রিপিট করতেছি, ইনপুটের জন্য কোন ফাংশন নিতে হয়? স্ক্যানএফ। ইনপুটের জন্য নিতে হয় স্ক্যানএফ। এবং স্ক্যানএফ এর ভিতর কি লিখবো? প্রথমে ডাটা ফরম্যাট, তারপরে ভেরিয়েবল টাইপ বা ডাটা টাইপ। প্রথমে ডাটা ফরম্যাট, তারপরে ডাটা টাইপ। ডাটা ফরম্যাট ইন্টেজারের জন্য ডাটা ফরম্যাট হচ্ছে %d ইনভার্টেড কমার মধ্যে। ইন্টেজারের জন্য ডাটা ফরম্যাট হচ্ছে %d ইনভার্টেড কমার মধ্যে, তারপরে একটা কমা দিব, কমা দিয়ে এখানে ডাটা টাইপ। এবং স্ক্যানএফ ফাংশনের নিয়ম ছিল
ডাটা টাইপ লিখতে হবে একটা এন্ড চিহ্ন দিয়ে, একটা এন্ড চিহ্ন দিয়ে, এই যে এন্ড, একটা এন্ড চিহ্ন দিয়ে লিখতে হবে, এন্ড এন, অবশ্যই লাস্টে সেমিকোলন দিতে হবে, কারণ এইটা কিন্তু ওই যে ইফ এলস ওইগুলো না, ঠিক আছে? এখনো কিন্তু আমরা এখানে ইফ এলস কিছু ইউজ করি নাই, শুধু এইটা আমরা একটা স্টেটমেন্ট লিখছি, একটা ফাংশন নিছি, প্রত্যেক ফাংশন নিচে একটা পিছনে একটা সেমিকোলন দিতে হবে। তার মানে আমরা প্রথমে ভেরিয়েবলটা নিলাম, সেই ভেরিয়েবলের জন্য আমরা রিলেটেড স্ক্যানএফ ফাংশনটা ডিক্লেয়ার করলাম। এখন আমাদের কন্ডিশন ইফ, এখন কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে এইটা এন মড, এটাকে পার্সেন্ট বলবা না, এটাকে বলবা মড, এটাকে পড়ার সময় বলবা মড, এন মড 2 ডাবল ইকুয়াল 0। দেখো এই যে একটু আগে বললাম আমরা যখন অ্যালগরিদম বা ফ্লোচার্ট লিখি তখন কিন্তু একটা সমান দিলেই হইতো, কিন্তু প্রোগ্রামে তুমি যখন প্রোগ্রাম লিখবা তখন কিন্তু একটা সমান দিলে হবে না, তখন সমান চিহ্ন দিতে হবে দুইটা। তার মানে এখানে কন্ডিশন বলছে যে ইফ মানে যদি এন 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, এইখানে আবার কেউ সেমিকোলন দিও না, এইখানে কেউ সেমিকোলন দিবা না, এই সেমিকোলন দিলেই কিন্তু 1 নাম্বার কাইটা দিবে। এই যে এইটা একটা কন্ডিশনের জন্য আমরা ইফ এলস এইগুলাতে কোনো সেমিকোলন দেওয়া যাবে না, এগুলো ফাংশন না, আমরা ফাংশনের পিছনে বা স্টেটমেন্টের পিছনে সেমিকোলন ইউজ করব। এখন ইফ যদি এই কন্ডিশনটা সত্য হয়, যদি এই কন্ডিশনটা সত্য হয় মানে এন যদি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে উত্তর কি হবে বা আউটপুট কি হবে? তাহলে আউটপুট হবে জোড় সংখ্যা প্রিন্টএফ কেন? কারণ আউটপুট প্রদর্শনের জন্য অবশ্যই প্রিন্টএফ ফাংশন নিতে হবে। প্রিন্টএফ কি করতে হবে? প্রিন্টএফ ইভেন নাম্বার, এই যে প্রিন্টএফে দেখাবে জোড় সংখ্যা ইভেন নাম্বার। যদি এই শর্তটা এই কন্ডিশনটা কোনো একটা সংখ্যা মেনে চলে, ধরো তুমি ইনপুট দিলা 20, তো 20 তো 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তখন সে তোমাকে আউটপুটে দেখাবে ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা। আর যদি এই কন্ডিশনটা সত্য না হয় তাহলে কি হবে? এলস, ডিরেক্ট এলস নিয়ে নিব, এখানে কিন্তু ইফ এলস ইফ ওগুলো দরকার নাই, কারণ এখানে কন্ডিশন একটাই, ইফ দিয়ে শুরু করব এলস দিয়ে শেষ। এলস মানে হচ্ছে যদি এই কন্ডিশনটা সত্য না হয়, এই কন্ডিশনটা যদি সত্য না হয় তাইলে প্রিন্টএফ, কি সত্য না হলে কি হবে? অড নাম্বার মানে বিজোড় সংখ্যা, অড নাম্বার মানে বিজোড় সংখ্যা। আমাদের কাজ শেষ, আমরা গেট সিএইচ লিখব, গেট সিএইচ লিখে সেমিকোলন দিব, আমাদের প্রোগ্রাম শেষ। গেট সিএইচ দিয়ে কি বোঝায়? গেট সিএইচ দিয়ে বুঝাইতেছি যে আমাদের প্রোগ্রামের কাজ শেষ, এখানে স্টপ করে দেব, এরপরে আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। শোনো, এই সেকেন্ড ব্র্যাকেট আর এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একদম স্কেল ধরে সোজা দিতে হবে এমন না, কেউ আবার ভাইবো না এখানে সেকেন্ড ব্র্যাকেট আর এখানে সেকেন্ড ব্র্যাকেট মনে হয় একদম সোজা সুজি হিসাব নিকাশ করে দিতে হবে, এরকম কিছু না, ঠিক আছে? এখন দেখো এই যে দুইটা জিনিস বারবার বলতেছি, এইখানে মেইন ফাংশন পর্যন্ত কোনো সেমিকোলন হবে না, এবং ইফ এলস এই কন্ডিশনগুলোতে কোনো সেমিকোলন হবে না, এছাড়া বাকি সবগুলো ফাংশন এখানেও সেমিকোলন দিতে হবে, এখানেও সেমিকোলন, এখানেও সেমিকোলন, এখানেও সেমিকোলন, এখানেও সেমিকোলন। এগুলো ছিল আমাদের প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার। এই স্ট্রাকচার ভুল করা যাবে না, স্ট্রাকচার যদি তুমি ভুল করো যে কোনো স্যার ইচ্ছা করলেই নাম্বার কেটে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, এই আমাদের একটা প্রোগ্রাম শেষ হইলো। এখন একটু কমেন্টে জানাও বুঝতেছো কিনা, একটু কমেন্টে জানাও যারা যারা আসো তারা বুঝতেছো কিনা, একটু কমেন্ট পড়ে আসি, বুঝতেছো কিনা বলো, একটু কমেন্ট পড়ে আসি। কি ব্যাপার এখানে কমেন্ট? হ্যাঁ, কমেন্ট পড়ে আসি, 2 মিনিট কমেন্ট পড়ি, তারপরে আরো সুন্দর একটা প্রোগ্রাম শিখবো। আজকে আরো অনেকগুলো প্রোগ্রাম শিখবো, কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর আরো দুইটা প্রোগ্রাম শিখবো, আরো 2টা না 3টা মেবি। আজকে 1টা 2টা, হ্যাঁ আজকে আরো 2টা প্রোগ্রাম শিখবো। যেই 2টা প্রোগ্রাম মানে কন্ডিশনালে একটা শিখলাম, আরো 2টা শিখবো আজকে, আগামী ক্লাসে আরো কয়েকটা শিখবো। এই 3টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে পরীক্ষায় সবচেয়ে বেশি যেগুলো আসে সেগুলো, যে একটা হচ্ছে জোড় বিজোড়, একটা হচ্ছে লিপিয়ার মানে অধিবর্ষ কিনা লিপিয়ার কিনা, আর একটা হচ্ছে 3টা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় বা কোন সংখ্যাটি ছোট সেটা নির্ণয় করব।
তো 3টা সংখ্যার মধ্যে তুমি যদি বের করতে পারো, তা 2টা সংখ্যার মধ্যে তুমি ইজিলি এমনিতেই পারবা। তো খুবই ইম্পর্টেন্ট ক্লাস হতে যাচ্ছে, সবাই বলো বুঝতেছো কিনা, একটু কমেন্ট পড়ি। ক্লিয়ার? জি ভাই, ঠিক আছে ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড। গিলটি, কি গিলটি আলপি? ও আচ্ছা, আরেকজনের কমেন্টে রিপ্লাই দেওয়া শুরু করছে এখানে এসে সবাই। ভাই এই তোমরা কি লাইভ ক্লাসে এসে নিজেরা চ্যাট করা শুরু করো একজন আর একজনের সাথে? ঠিক আছে, একটু একটু চ্যাট তো করতেই পারো, বোরিং লাগলে, বাট বেশি চ্যাট না করাই ভালো, তাহলে ইম্পর্টেন্ট কমেন্টগুলো আমি হয়তো চেক করতে পারবো না। কেউ যদি ইম্পর্টেন্ট কোনো কমেন্ট করে সেগুলো তখন আমি দেখতে পারবো না, এই জন্যে ক্লাস রিলেটেড আলাপ ছাড়া অন্য আলাপ না করাই বেটার। হ্যাঁ, তো এখন দেখো আমরা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর একটা প্রোগ্রাম শিখবো, যে প্রোগ্রামটা পরীক্ষায় গিয়ে দেখবা চলে আসছে, পরীক্ষায় গিয়ে দেখবা চলে আসছে। এই প্রোগ্রামটা ভালো করে বুঝো, পরীক্ষায় আসবে। কোনো একটি বছর, কোনো একটি বছর লিপ ইয়ার কিনা, কোনো একটি বছর লিপ ইয়ার কিনা তা নির্ণয়ের জন্য, তা নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো। প্রশ্নটা হচ্ছে তোমাকে এমন একটা সি প্রোগ্রাম লিখতে হবে যে প্রোগ্রামে তুমি যে কোনো একটা বছর ইনপুট দিবা। ধরো 2021 ইনপুট দিলে সে তোমাকে বলে দিবে 2021 কি লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না, হয় বলবে লিপ ইয়ার, নয়তো বলবে নট লিপ ইয়ার, অথবা বলবে ইয়েস অর নো, যে কোনোভাবে বলতে পারে। তুমি যেভাবে সেট করে দিবা প্রোগ্রামটা, খুবই সুন্দর একটা প্রোগ্রাম। তো এইটা শেখার আগে আমরা এটার অ্যালগরিদমও শিখবো, ফ্লোচার্টও শিখবো, সি প্রোগ্রামও শিখবো, মানে একদম তিনটাই। যারা আগের ক্লাসগুলো মিসও করছো তারাও দেখে বুঝতে পারবা। হয়তো কিছু সমস্যা থাকবেই, কারণ আগের অধ্যায় লেকচারগুলো বাদ দিয়ে ডিরেক্ট এখানে আসলে বুঝতে কিছু সমস্যা হয়ে যাবে হয়তো। তো আমরা প্রথমে কি শিখবো? অ্যালগরিদম, তারপরে ফ্লোচার্ট, তারপরে কি, তারপরে সি প্রোগ্রাম। এটাই হচ্ছে আমাদের বেসিক, একদম আমরা সিকোয়েন্স অনুসারে আগাবো। তো প্রথমে একটা বছর লিপ ইয়ার কিনা সেটা নির্ণয়ের জন্য অ্যালগরিদমটা কেমন হইতে পারে? অ্যালগরিদম, অ্যালগরিদম কি হইতে পারে? স্টেপ 1, অ্যালগরিদম স্টেপ 1। স্টেপ 1 এ কি? স্টেপ 1 এ তো আমাদের মুখস্থ একটাই তো জিনিস, কি? স্টার্ট। কম্পিউটারকে আগে বলতে হবে স্টার্ট, আরম্ভ করো। এরপরে স্টেপ 2, স্টেপ 2, স্টেপ 2 তে কি? স্টেপ 2 তে হচ্ছে একটা বছর, একটি বছর কি করতে? ইনপুট দিতে হবে না? আমরা বছর মানে কি? ইয়ার, বছর মানে হচ্ছে ইয়ার। তো ইয়ারকে তুমি ইয়ারও লিখতে পারো, ইনপুট ইয়ার। ইনপুট দিতে হবে, শুরু করার পরে ইনপুট দিতে হবে, লিখতে পারো ইনপুট ইয়ার। ইনপুট ইয়ার, এখানে কমা টমা দরকার নাই, ইনপুট ইয়ার, অথবা শুধু ওয়াই লিখলেও হবে, ইনপুট ওয়াই, শুধু ইনপুট ওয়াই। ওয়াই মানে ইয়ার, আমরা একটা ইয়ার যে ইনপুট দিব ওটাকে আমরা ক্যাপিটাল ওয়াই দ্বারা প্রকাশ করলাম। তুমি টোটাল ইয়ারও লিখতে পারো, শুধু ওয়াই লিখলেও চলবে। তাহলে স্টেপ 1 স্টার্ট, প্রোগ্রাম শুরু করলাম, তারপরে ইনপুট ওয়াই মানে ইয়ারটা ইনপুট দিবা। এখন স্টেপ 3 তে কি করতে হবে? কন্ডিশন দিতে হবে। কি দিতে হবে? কন্ডিশন দিতে হবে। কন্ডিশন কি? কন্ডিশন মানে হচ্ছে একটা বছর কখন লিপ ইয়ার হয় জানো? এই তোমরা কি জানো একটা বছর কখন লিপ ইয়ার হয়? কমেন্টে বলো, একটু চেক করি, একটু চেক করি, কমেন্টে বলো, একটু বলো যে একটা বছর কখন লিপ ইয়ার হয়, কারা কারা জানো একটা বছর কখন লিপ ইয়ার হয়? একটু দেখি একটা বছর কখন লিপ ইয়ার হয়। তোমরা কি কেউ ডিটেল জানো? মানে নর্মাল যে হিসাব এটা তো সবাই জানে, নর্মাল তো সবাই জানে যে 4 দিয়ে ভাগ করলে লিপ ইয়ার, 4 দিয়ে ভাগ গেলে লিপ ইয়ার, 4 দ্বারা ডিভাইড করতে হবে। হ্যাঁ 4 দ্বারা ডিভাইড করতে হবে, বাট শুধু 4 দ্বারা ডিভাইড করলে কিন্তু সবসময় লিপ ইয়ার হয় না। 4 দ্বারা ডিভাইড করেই লিপ ইয়ার নির্ণয় করা সবসময় যায় না। অনেক সময় হয় যে একটা বছর 4 দ্বারা ভাগ যায়,
কিন্তু সেটা লিপ ইয়ার না, এরকম বছরও কিন্তু আছে। হ্যাঁ, তুমি যখন একটা প্রোগ্রাম লিখবা, তুমি যদি এখানে শুধু 4 দিয়া ভাগ করলে, তুমি যদি বলো 4 দিয়া ভাগ গেলে লিপ ইয়ার, আর না গেলে তুমি ইফ এর মধ্যে কন্ডিশন দিয়ে দিলা, ভাগ গেলে লিপ ইয়ার, ভাগ না গেলে এলস, এলস দিয়ে নট লিপ ইয়ার। বাট এটা দিয়ে কিন্তু হবে না, কারণ এমন বছরও কিন্তু আছে যেগুলা 4 দিয়া ভাগ যায় তবুও লিপ ইয়ার না। এটা কি তোমরা জানো? একটু কেউ জানলে বলো। কি ব্যাপার, কমেন্টে আসতেছে না কেন? কেউ কি কিছু কমেন্ট করতেই আছে না, নাকি কেউ জানেই না? কি কেউ জানো না নাকি? নাকি কেউ ইচ্ছা করে বলতেছে না? আই ডোন্ট নো। ঠিক আছে, কেউ কমেন্ট করতেছে না, নাকি আমার এখানে শো করতেছে না, জানি না কি হচ্ছে। ঠিক আছে, আমি ধরে নিলাম তোমরা জানো না, ধরে নিলাম তোমরা জানো না, আমি জিনিসটা শিখাই দেই। যারা জানো তারা তো ভালো, আর যারা জানো না তারা দেখে ফেলো। একদম খুবই সুন্দর এবং বেসিক জিনিস। একটা সংখ্যা, বা একটা সংখ্যা না তো, একটা বছর, বছর তো একটা সংখ্যাই। একটা সংখ্যা 4 দিয়ে বিভাজ্য কিন্তু 100 দ্বারা বিভাজ্য নয়। রাইট, এটা কে বলছো? জান্নাতুল মিতু। ভেরি গুড, ভেরি গুড। জান্নাতুল মিতু 4 দিয়ে বিভাজ্য কিন্তু 100 দিয়ে বিভাজ্য নয়, সেটা হচ্ছে লিপ ইয়ার। এই যে গুড। একটা সংখ্যা 4 দিয়ে, যদি একটা সংখ্যা না তো একটা বছর, একই কথা। একটা সংখ্যা যদি 4 দিয়ে বিভাজ্য হয় কিন্তু 100 দ্বারা বিভাজ্য না হয়, তখন সেটি লিপ ইয়ার। এটা হচ্ছে একটা কন্ডিশন। আরো একটা কন্ডিশন কিন্তু আছে, আরো একটা কন্ডিশন আছে ডিরেক্ট। মানে এইখানে তো দুইটা কন্ডিশন একসাথে। দুইটা কন্ডিশন কি? একটা সংখ্যা যদি 4 দিয়ে বিভাজ্য হয় কিন্তু 100 দ্বারা বিভাজ্য না হয়। আচ্ছা, বিভাজ্য মানে কিন্তু নিঃশেষে বিভাজ্য। এই বিভাজ্য মানে নিঃশেষে বিভাজ্য, মানে এখানে কোনো ভাগশেষ থাকবে না। আর একটা কন্ডিশন হচ্ছে যদি 400 দ্বারা বিভাজ্য হয়, 400 দ্বারা বিভাজ্য হয়, 400 দ্বারা বিভাজ্য হয়, 400 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেটি কি লিপ ইয়ার। মানে 400 দ্বারা যদি ভাগ যায় তাহলে আর কোনো টেনশন নাই, তুমি ডিরেক্ট বলে দেবা এটা লিপ ইয়ার। মনে করো যে 400, 800, 1200, 1600, 2000, 2000 সাল, 2400 সাল, সবগুলা লিপ ইয়ার। এখানে কোনো কন্ডিশন নাই, কোনো ঝামেলা নাই। কিন্তু যে সমস্ত সাল 400 দিয়ে বিভাজ্য নয়, মনে করো 1500 বা 1900, 2100, এগুলো তো 400 দিয়ে বিভাজ্য না, তখন এই কন্ডিশন দিয়া বের করা যাবে না, তখন এই কন্ডিশনে আসতে হবে। তখন এই কন্ডিশনে আসতে হবে। এই কন্ডিশনে এসে কি চেক করব? সেই সালটা কি 4 দিয়ে ভাগ যায় কিনা। 4 দিয়ে যদি ভাগ যায়, সাথে সাথে বলে দিবা না যে সেটা লিপ ইয়ার। যদি বলে দাও তাহলে কিন্তু ভুল হবে। তোমার তখন চেক করতে হবে সেইটা 100 দ্বারা বিভাজ্য কিনা। যদি 100 দ্বারা বিভাজ্য না হয় তাইলে লিপ ইয়ার। 100 দ্বারা, মনে করো যে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য মানে 4 দিয়ে ভাগ যায় কিন্তু 100 দিয়ে ভাগ যায় না, 4 দিয়ে বিভাজ্য হয় 100 দিয়ে হয় না, তখন লিপ ইয়ার। যদি সেটা 100 দিয়েও ভাগ চলে যায় সেটা লিপ ইয়ার হবে না। একটু যাদের বুঝতে অসুবিধা হইতেছে, এতদিন সবাই জেনে আসছো শুধু 4 দিয়ে ভাগ করলেই হয়, এখন অনেকের মনে হইতে পারে এটা আবার কেমন কি বুঝাইতেছে, একটু কি বলে চেক করে আর একটু ডিটেলস বুঝান। আমি একদম ডিটেলস বুঝাইতেছি। দেখো বিষয়টা, ধরো একটা সাল 2000, 2000 কি 400 দিয়ে বিভাজ্য, 2000 400 দিয়ে বিভাজ্য, এটা লিপ ইয়ার। শেষ, কাহিনী শেষ। যে সমস্ত সাল 400 দিয়ে ভাগ যায় সেইগুলাতে এই কন্ডিশনে আসার দরকারই নাই, প্রথমটা দিয়ে শেষ। 2000, 1600, 1200 সবগুলা লিপ ইয়ার, কারণ 400 দিয়ে ভাগ যায়। এখন তোমাকে যদি বলি 1900 সাল, 1900 সাল কি লিপ ইয়ার? 1900 সাল কি লিপ ইয়ার? 1900 সাল লিপ ইয়ার না। 1900 সাল কিন্তু নট লিপ ইয়ার, নট লিপ ইয়ার। কেন জানো? কারণ 1900 সাল 4 দ্বারা বিভাজ্য হয় কিন্তু 100 দ্বারা না হয়, মানে বিভাজ্য না হয়। কন্ডিশন ছিল
4 দ্বারা বিভাজ্য হইতে হবে, কিন্তু 100 দ্বারা বিভাজ্য হওয়া যাবে না, তাইলে লিপ ইয়ার হবে। এই 1900 4 দ্বারা বিভাজ্য, কিন্তু 100 দ্বারাও বিভাজ্য। এই 1900 তো 100 দ্বারাও ভাগ যায়, তাহলে এটা লিপ ইয়ার হবে না। যেমন 1800 এইটাও 4 দ্বারাও ভাগ যায়, 100 দিয়ে ভাগ গেলে সেটা লিপ ইয়ার হবে না, তাইলে এইটাও লিপ ইয়ার না, নট লিপ ইয়ার। এই তোমাদের কি মানে আনকমন লাগতেছে যেগুলো কি পড়াইতেছেন? এতদিন জেনে আসলাম, একটু কমেন্টে সবাই বইলো। তোমাদের কি আনকমন মনে হচ্ছে যে এই জিনিসটা আগে কখনো শুনি নাই, আপনি পড়াচ্ছেন এরকম? এই ভিডিও কি ইন্টারাপ্টেড হয়ে গেছে? না, ইন্টারাপ্টেড হয় নাই তো, ইন্টারাপ্টেড হয় নাই। দেখো আরেকটু জিনিস দেখো, একটু ভালো করে বোঝার ট্রাই করো। ধরো আর একটু ভালো করে বোঝাই, 1600, 1700, 1800, 1900, 2000। এই যে এখানে 5টা সাল লিখছি, ভালো করে বিষয়টা বুঝছো। এই যে এখানে এই বারবার কি ইন্টারাপ্টেড হয়ে যাচ্ছে? আচ্ছা, আমার যেই ফোনে ডাটা অন করা ওই ফোনে কল আসতেছিল, যেই ফোনে ডাটা অন করা ওই ফোনে কে জানি কল দিচ্ছিল, এই জন্যে ইন্টারাপ্টেড হয়ে গেছিল। তো জিনিসটা মনে হয় তোমরা বুঝতে পারো নাই। আমার ফোনে ফোন দিচ্ছিল কেউ, এই জন্যে বারবার ইন্টারাপ্টেড হয়ে গেছিল। তো জিনিসটা হয়তো বুঝতে পারো না, আমি আবার একটু ব্যাক করতেছি। যারা বুঝতে পারো না, ইন্টারাপ্টেড হয়ে যাচ্ছিল, তাদেরকে আমি জিনিসটা আবার একটু বুঝাই দিই, জিনিসটা আবার একটু বোঝাই। একটা বছর লিপ ইয়ার কিনা সেটা বের করার কন্ডিশন দুইটা। বছরটা যদি 400 দিয়ে ভাগ যায়, 400 দিয়ে ভাগ হইলে ডিরেক্ট লিপ ইয়ার। ধরো একটা বছর 400 দিয়ে ভাগ যায়, যেমন কি 1600 400 দিয়ে ভাগ যায়, লিপ ইয়ার। 2000 400 দিয়ে ভাগ যায়, লিপ ইয়ার। লিপ ইয়ার, এলতে লিপ, ওয়াইতে ইয়ার, কাজ শেষ। 400 দিয়ে ভাগ গেলে কোনো কিছু চিন্তার দরকারই নেই, লিপ ইয়ার হয়ে যাবে। যদি 400 দিয়ে ভাগ না যায়, তখন যাইতে হবে দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপে এসে দেখতে হবে সেই সংখ্যাটা কি 4 দিয়ে বিভাজ্য কিনা। যদি 4 দিয়ে বিভাজ্য হয়, তাহলে আমরা আরেকটা কন্ডিশন চেক করবো, যে নিচে আরেকটা কন্ডিশন। 4 দিয়ে যদি বিভাজ্য না হয়, একটা সংখ্যা যদি 4 দিয়ে বিভাজ্য না হয়, সেটা তো এমনিতেই লিপ ইয়ার না, এটা তো আমরা সবাই জানি। কিন্তু 4 দিয়ে বিভাজ্য হওয়ার পরেও সেটি লিপ ইয়ার নাও হইতে পারে, কারণ 4 দিয়ে যদি বিভাজ্য হয় এবং 100 দিয়ে যদি বিভাজ্য না হয়, তখনই সেটা লিপ ইয়ার হবে। মানে একটা বছর 4 দিয়ে বিভাজ্য কিন্তু 100 দ্বারা বিভাজ্য না, তখন সেটা লিপ ইয়ার হবে। কিন্তু 100 দ্বারা যদি বিভাজ্য হয়, ধরো একটা সংখ্যা 4 দিয়ে ভাগ যায়, আবার 100 দিয়েও ভাগ যায়, মানে নিঃশেষে বিভাজ্য হয়, তখন সেটা লিপ ইয়ার হবে না। যেমন দেখো 1700 4 দিয়ে ভাগ যায়, আবার 100 দিয়েও ভাগ যায়। 1700 4 দিয়েও ভাগ যায়, 100 দিয়েও ভাগ যায়, এই জন্য এটা লিপ ইয়ার হবে না, নট লিপ ইয়ার। কারণ কি 100 দিয়ে ভাগ যায়, আমাদের কন্ডিশনে কিন্তু বলা ছিল, 100 দিয়ে নিঃশেষে বিভাজ্য হওয়া যাবে না। এখানে বিভাজ্য মানে নিঃশেষে বিভাজ্য হওয়া যাবে না, এখানে তো নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে 100 দ্বারা, এই জন্য এটা নট লিপ ইয়ার। একই হবে 1800 নট লিপ ইয়ার, 1900 নট লিপ ইয়ার, নট লিপ ইয়ার। দেখো 2020 কিন্তু লিপ ইয়ার। কেন? কারণ এটা 4 দিয়ে ভাগ যায়, এটা 4 দিয়ে ভাগ যায়, কিন্তু 100 দিয়ে নিঃশেষে ভাগ যায় না। 4 দিয়ে ভাগ যায়, নিঃশেষে বিভাজ্য হয়, কিন্তু 100 দ্বারা কিন্তু নিঃশেষে বিভাজ্য না। যেমন মনে করো যে 1960, এটা লিপ ইয়ার। কারণ কি 4 দিয়ে ভাগ যায়, 100 দিয়ে নিঃশেষে ভাগ যায় না, এই জন্য এরা হচ্ছে লিপ ইয়ার। 2020 লিপ ইয়ার, 2020 লিপ ইয়ার, লিপ ইয়ার, এইটা লিপ ইয়ার। কিন্তু 1700 1800 1900 এই তিনটা লিপ ইয়ার না, এই তিনটা লিপ ইয়ার না। তোমাদেরকে আরো সুন্দর করে উদাহরণ দিই, আরো একটা উদাহরণ দেখো, জিনিসটা শিখে রাখো, প্রোগ্রামিং তো শিখবই, এই জিনিসটা আগে শিখো। যদি তোমাকে বলি 1300
1400, 1500, 1600, এই 4টা সালের মধ্যে দেখো 1600 লিপ ইয়ার, কারণ 400 দিয়ে ভাগ যায়, এখানে ছিল এই যে 400 দিয়ে ভাগ যায়, এটাও লিপ ইয়ার না, এটাও লিপ ইয়ার না, এটাও লিপ ইয়ার না, কারণ এটা 4 দিয়ে ভাগ যায়, তবে 100 দিয়েও ভাগ যায়, এটাও 100 দিয়ে ভাগ যায়, এটাও 100 দিয়ে ভাগ যায়, এটাও 100 দিয়ে ভাগ যায়, লিপ ইয়ার হবে না। এখানেও দেখো, এখানে 4টা লিখে, এই যে 4টা, এই 4টার মধ্যে দেখো, এই যে এখানে 4টার মধ্যে, মানে এখানে 4টা জেনেছি সবগুলো কিন্তু 100, মানে 100, 1500, 1600, 1700, 1800 এরকম নিলে তুমি আবার মাঝখানে এই যে 2020, 1960 এগুলো নিয়ে এই উদাহরণগুলো হবে না, ঠিক আছে। এই যে 4টার মধ্যে দেখো, একটা লিপ ইয়ার হয়েছে, 3টা লিপ ইয়ার হয় নাই। একইভাবে এখানেও একটা লিপ ইয়ার হয়েছে, 3টা লিপ ইয়ার হয় নাই। ধরো আর কি কি উদাহরণ দেওয়া যায়, 13, 14, আর কি কি আছে, ধরো 2100, 2200, 2300, 2400, এই যে 2400 4 দিয়ে ভাগ যায়, এটা লিপ ইয়ার হবে, এটা লিপ ইয়ার হবে না, এটা হবে না, এটা হবে না। মানে প্রতি 400 বছরের মধ্যে, প্রতি 400 বছর, এই যে 1, 2, 3, 4, এই যে প্রতি 400 বছর, 400 মানে কি বলে, শত 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 শত, এরকম 4টা শত বর্ষের মধ্যে 3টা শতবর্ষ লিপ ইয়ার হবে না, 3টি শতবর্ষ লিপ ইয়ার হবে না, 1টি শতবর্ষ লিপ ইয়ার হবে। কেন হবে? এই আজকে এইটাও বুঝাই দিব। প্রোগ্রামিং পরে আগে এইটা বুঝি। তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, কারো মাথায় কি এটা প্রশ্ন আসতেছে না? একজনের মাথায় কি আসতেছে না যে এই 4টার মধ্যে, প্রতি 4টার মধ্যে পাশাপাশি প্রতি 4টা শতবর্ষের মধ্যে একটা মাত্র লিপ ইয়ার হবে, বাকি 3টা লিপ ইয়ার হবে না। কেন হবে না? এই প্রশ্ন কি কারো মাথায় আসতেছে? একটু প্রশ্ন করো তো, একটু কমেন্টে বলো। কেউ কমেন্টে কিছু বলে না, বুঝলাম না বিষয়টা, নাকি আমার এখানে কমেন্ট আমি দেখতে পারতেছি না, এখানে হচ্ছেটা কি ঘটনা? কেউ কমেন্টে কিছু বলো না কেন? কেউ কমেন্টে কিছু বলো, বুঝতেছো কিনা এই জিনিসটা, কি তোমাদের মাথায় আসতেছে কিনা? আমি জিনিসটা বুঝাই দিব, আমি জিনিসটা এখন বুঝাই দিব কেন এই ঘটনাটা ঘটে, কেন এই ঘটনাটা ঘটে। এটা কি কেউ জানতে চাও নাকি সবাই জানো? যারা জানতে চাও, আমার এখানে আজকে কমেন্ট বারবার কমেন্ট অফ হয়ে যাচ্ছে, বুঝলাম না, অটোমেটিক কমেন্ট অফ হয়ে যাচ্ছে। একটু দাঁড়াও, আসছে ভাইয়া, হ্যাঁ অনুরুদ্ধ রয়, জি ভাইয়া বলেন, হ্যাঁ ভেরি গুড। দেখো দেখো, সবাই আগে শিখো। এই যে দেখো, একটা লিপ ইয়ার, এই 3টা লিপ ইয়ার না। এই যে প্রতি পাশাপাশি 4টা শতবর্ষের মধ্যে একটা লিপ ইয়ার, 3টা লিপ ইয়ার না। এটার কারণ হচ্ছে আমরা যে এক বছর হিসাব করি 365 দিনে, আসলে কিন্তু এক্স্যাক্টলি 365 দিনে এক বছর না। এক বছর সমান হচ্ছে 365 দিন, 365 দিন 48 ঘন্টা, 365 দিন 48 ঘন্টা 47 মিনিট, কত সেকেন্ড জানি, সেকেন্ড মনে নাই। 365 দিন 48 ঘন্টা 47 মিনিট। দেখো 365 দিন 48 ঘন্টা 47 মিনিট। তো এইটা আমরা ধরে নেই, আমরা ধরে নেই এই যে 48 ঘন্টা না, সরি 8 ঘন্টা, ভুল লিখে ফেলছিলাম। 365 দিন 8 ঘন্টা 47 মিনিট। তো এইটাকে আমরা মোটামুটি এইভাবে ধরে নিই, 365.25 দিন, 365 দিন 8 ঘন্টা 47 মিনিট। এটাকে আমরা মোটামুটি একটা রাউন্ড ফিগার করে ধরে নেই 365.25 দিন। বিষয়টা বুঝছো? কিন্তু প্রকৃতপক্ষে এইটা প্রকৃতপক্ষে এইটা 365 কত আসবে, 48 ঘন্টা 365.2425 দিন। দেখো দেখো, আমরা নর্মালি কিন্তু ধরে নেই 0.25 মানে কি 4 ভাগের 1 ভাগ। তার মানে প্রতি 4 বছর পরে পরে একদিন আমরা বাড়ায় দেই, প্রতি 4 বছর পরে পরে, যেহেতু এখানে প্রতি বছরে 0.25 মানে 4 ভাগের 1 ভাগ বেশি থেকে যাচ্ছে, তো আমরা রাউন্ড ফিগার করে 4 বছরে একদিন করে বাড়ায় দিয়ে লিপ ইয়ার কাউন্ট করি, রাইট?
কিন্তু প্রকৃতপক্ষে তো এইটা 365.25 দিন না, প্রকৃতপক্ষে হচ্ছে 365.2425 দিন। মানে এইটাকে তুমি যদি ঘন্টায় কাউন্ট করো, এইটাকে তুমি যদি দিনে নিয়ে যাও এইটা হবে, দিনে কনভার্ট করলে এইটা হবে। তাহলে দেখো আসলে আমরা কাউন্ট করতেছি এইটা, বাট প্রকৃতপক্ষে তো এইটা। তো আমরা কতটুক এক্সট্রা কাউন্ট করতেছি, -365.2425। দেখো এখানে কত হবে, কত হবে 2425, 0.0075, 0.0075 দিন। দেখো এইটা আমরা এক্সট্রা কাউন্ট করতেছি, এক্সট্রা কাউন্ট হচ্ছে, এক্সট্রা কাউন্ট হচ্ছে। দেখো এই যে প্রকৃতপক্ষে কিন্তু এই সংখ্যাটা কিন্তু কম, 0.2425, এইটা কিন্তু কম, 0.25 কিন্তু বেশি, 0.25 এর চাইতে আসলে ভ্যালুটা কিন্তু কম। তো আমরা কি বেশি কাউন্ট করে ফেলতেছি না? কতটুকু বেশি কাউন্ট করতেছি, প্রতি বছরে, প্রতি বছরে কাউন্ট করতেছি 0.0075 দিন এক্সট্রা কাউন্ট করতেছি। তো এই যে আমরা প্রতি বছরে এত দিন কাউন্ট করতেছি, তোমার কাছে মনে হতে পারে এটা তো খুবই কম, বাদ দিয়ে দেই, বাট প্রতি 400 বছরে এক বছরে বৃদ্ধি পাচ্ছে এতটুক, এক বছরে বেশি নিয়ে নিচ্ছি, এক বছরে বেশি নিয়ে নিচ্ছি এতটুক। তো প্রতি 400 বছরে কতটুক হচ্ছে দেখো, প্রতি 400 বছরে হচ্ছে 0.0075 ইকুয়ালস টু 3 দিন। আমরা যে এক্সট্রা প্রতি বছর এক্সট্রা এতদিন কাউন্ট করে ফেলতেছি বেশি নিয়ে, রাউন্ড ফিগার, এই যে এটাকে রাউন্ড ফিগার করতে গিয়ে যে বেশি নিয়ে ফেলছি, সেটা প্রতি বছরে হয়তো তোমার কাছে খুব বেশি মনে হচ্ছে না, কিন্তু প্রতি 400 বছরে সেইটা দেখো, প্রতি 400 বছরে 3 দিন করে বেড়ে যাচ্ছে। প্রতি 400 বছরে আমরা এক্সট্রা নিয়ে নিচ্ছি 3 দিন, এক্সট্রা নিয়ে নিচ্ছি 3 দিন প্রতি 400 বছরে। তো এটা তো মাইনাস করতে হবে, বাদ দিতে হবে না, নাইলে তো তোমার দিন ওই যে হিসাবের বাইরে চলে যাচ্ছে, এক্সট্রা হয়ে যাচ্ছে। বাদ দেওয়ার জন্য করা হইলো কি, প্রতি 400 বছরে এই যে দেখো 1 2 3 4, প্রতি 400 বছরের মধ্যে একটা লিপিয়ার হয়, বাকি 3টা লিপিয়ার হয় না। ওই বাকি 3 দিন থেকে এই 3 দিন মাইনাস করে দেওয়া হয়। এখানে দেখো এই 4টার মধ্যে একটা লিপিয়ার, বাকি 3টা লিপিয়ার না, কারণ হচ্ছে এই যে এই 400 বছরের মধ্যে 3 দিন এক্সট্রা নিয়ে ফেলছিলাম, সেই 3 দিন এখান থেকে একদিন, এখান থেকে একদিন, এখান থেকে একদিন মাইনাস করে দেওয়া হয়েছে, এখান থেকে একদিন, এখান থেকে একদিন, এখান থেকে একদিন মাইনাস করে দেওয়া হয়েছে। এই যে এইটা হচ্ছে বেসিক লজিক। বলো তো বুঝছো কিনা? আইসিটি পড়া বাদ দিয়ে বেসিক পড়াই, আইসিটি পড়া বাদ দিয়ে বেসিক পড়াই, এই বলো এটা বুঝছো কিনা? এখন থেকে কি বুঝতে পারছো, বা এখন থেকে কি পারবা যে এই অধিবর্ষ লিপিয়ার এটা কিন্তু অনেকে জানে না। তো তোমার ছোট ভাই বোন যারা আছে বাসায়, যারা এসএসসিতে পড়ে, স্কুলে পড়ে, 6-7 থেকেই তো মানুষ পোলাপান লিপিয়ার চিনি, তো তাদেরকে বোঝাবা এই জিনিসটা। অনেকে কিন্তু জানে না, অনেকে মনে করে কি 4 দিয়ে ভাগ গেলেই লিপিয়ার। তো আমরা এই প্রোগ্রামিংটা শিখবো, এখন আমরা প্রোগ্রামিংটা শিখবো এটার। তার আগে বলো বুঝছো কিনা, তার আগে বলো, একটু কমেন্ট চেক করি, একটু বলো যে এটা বুঝতে পারছো কিনা। ভাইয়া শর্টকাটে আবার বলেন প্লিজ। আহা, আবার শর্টকাটে বলতে হবে। দেখো আবার একটু রিভিউ করি। আমরা 365 দিনে এক বছর ধরি না, বাট আসলে তো এক বছর 365 দিনে না। এক বছর সমান হচ্ছে 365 দিন 8 ঘন্টা 47 মিনিট। তো এইটাকে আমরা রাউন্ড ফিগার করে লিখি 365.25 দিন, 365.25 দিন। এটা আমরা রাউন্ড ফিগার আকারে এটাকে হিসাব করে 365.25 দিন ধরা হয়। এখন এই যে এক্সট্রা 0.25, আমরা তো এক বছরে 365 দিন আমাদের ক্যালেন্ডারে, এই যে এক্সট্রা 0.25 সেটা তো কাউন্ট করা হয় না। তো এক্সট্রা 0.25 মানে কি, 0.25 মানে 4 ভাগের 1 ভাগ, একদিনের 4 ভাগের 1 ভাগ। তো 4 বছরে কি হয়, 4 দিন হয়, সরি 4 বছরে 1 দিন হয়। এই যে 0.25 একদিনের 4 ভাগের 1 ভাগ প্রতি বছরে, তা 4 বছরে 1 দিন এক্সট্রা হয়ে যায়। এই জন্যে প্রতি 4 বছর পরে পরে একটা দিন লিপিয়ার হয়, প্রতি বছরে 365 জায়গায় ওই দিন 366 কাউন্ট করা হয়। কিন্তু ঝামেলাটা হচ্ছে এইটার এক্সট্রা কাউন্ট হচ্ছে মানে একদম এক্সাক্ট মান। এই যে এইটাকে তুমি যদি দশমিক সহ 4 ঘর পর্যন্ত কাউন্ট করো,
মানে এখানে যে সেকেন্ড সহ আছে, আমি তো সেকেন্ড লিখি নাই, একদম সেকেন্ড সহ কাউন্ট করো, প্রকৃতপক্ষে এই মানটা হওয়া উচিত এইটা 365.2425, বাট আমরা কাউন্ট করতেছি 25, বেশি কাউন্ট করতেছি, এটা চাইতে তো এটা বেশি, আমরা বেশি কাউন্ট করে ফেলতেছি না? কতটুকু বেশি কাউন্ট করতেছি? এটা থেকে এটা মাইনাস করো, এটা থেকে এটা মাইনাস করো, আমরা বেশি কাউন্ট করতেছি এই যে এইটা 0.0075 দিন, প্রতি বছর এইটুকু দিন আমরা এক্সট্রা কাউন্ট করতেছি, বেশি কাউন্ট করতেছি, প্রতি বছরে এতটুক দিন আমরা, এটা যদিও কম সময়, অনেক কম ছোট, এক্সট্রা কাউন্ট করতেছি। এবং প্রতি 400 বছরে দেখো, এই যে এক বছরে এক্সট্রা কাউন্ট করতেছি এতদিন, তাহলে প্রতি 400 বছরে কত হবে? 400 দিয়ে গুণ, তো 400 দিয়ে তুমি যেটাকে গুণ করো এটা আসে 3 দিন। মানে এই যে আমরা এই দশমিকটাকে রাউন্ড ফিগার করে এটা লিখছিলাম, এর ফলে প্রতি 400 বছরে 3 দিন এক্সট্রা কাউন্ট করে ফেলতেছি, প্রতি 400 বছরে 3 দিন এক্সট্রা কাউন্ট করে ফেলতেছি। তো এই 3 দিন তো বাদ দিতে হবে, বাদ দিতে হবে না? তুমি যেটা এক্সট্রা কাউন্ট করে ফেলছো, এই বাদ দেওয়ার জন্য এই যে প্রতি 400 বছর মানে 4টা শত বছর, 13, 14, 15, 1600, এই 4টার মধ্যে এই যে 1600 যেটা 400 দিয়ে ভাগ যায় সেটা লিপিয়ার, বাকি 3টা লিপিয়ার না, এটাও লিপিয়ার না, এটাও না, এটাও না। এই যে 3টা থেকে একদিন একদিন করে কেটে দিছে। নর্মালি তো এই 3টাও লিপিয়ার হওয়ার কথা ছিল, কিন্তু এইটা 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 3টা বাদ দিয়ে দিছে। তো প্রত্যেকটা থেকে একদিন 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 করে কমে গিয়ে ওই 3 দিন এখান থেকে কেটে গিয়ে রাউন্ড হয়ে গেছে, সমান হয়ে গেছে। 3 দিন এক্সট্রা নিয়ে নিয়েছিলাম, এখানে 3 দিন বাদ হয়ে গেল, বাদ হয়ে আমাদের আবার কি হইলো? হিসাব বরাবর হয়ে গেল, হিসাব সমান হয়ে গেল। একইভাবে এখানেও এই 3টা লিপিয়ার না, যেটা 400 দিয়ে ভাগ যায় শুধু সেটা লিপিয়ার। এই প্রথম 3টা লিপিয়ার না, যেটা 400 দিয়ে ভাগ যায় সেটা লিপিয়ার, যেটা 400 দিয়ে ভাগ যায় সেটা লিপিয়ার। এখন বলো বুঝছো কিনা? এখন বলো, এখন বলো, আমরা এখন প্রোগ্রামে যাব। এই কেউ আবার হতাশ হয়ে চলে যায় না, কেউ আবার হতাশ হয়ে চলে যায় না। এই সরি 5 ঘন্টা, সরি 5 ঘন্টা 40 মিনিট, আমি অনেকে ঠিক করে লিখছি, এটা ভুল লিখে ফেলছিলাম, মনে থাকে না, মুখস্থ ছিল না। 365 দিন 5 ঘন্টা 47 মিনিট। ঠিক আছে, অনেক থ্যাংক ইউ যে বলছো, কমেন্ট আসতেছে যাইতেছে। রাইট, কে বলছো এটা? মার্জিয়া তাবাসুম, হ্যাঁ রাইট, মার্জিয়া তাবাসুম, হ্যাঁ রাইট। আব্দুল্লাহ আল ফাহাদ, এটা ভুলে লিখে ফেলছিলাম, দেখো এটা ভুলে লিখে ফেলছিলাম। এই যে 5 ঘন্টা, আমি আবার যখন ক্যালকুলেট করছি, ক্যালকুলেট করার সময় ঠিকই 5 দিয়েই করছি, মানে এটা অবচেতন মনে 5 লিখতে গিয়ে ভুলে লিখে ফেলছি। প্রথমে লিখে ফেলছি 48, তারপরে লিখে ফেলছি 8, এটা ভুলে লিখে ফেলছি। ক্যালকুলেশন ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে, লিখতে গিয়ে ভুল করে ফেলছি। 365 দিন 5 ঘন্টা 47 মিনিট, কত সুন্দর একটা সিস্টেম। এখন আমরা চলো, লিপিয়ার বোঝা শেষ, এখন প্রোগ্রামিং। এখন তুমি জিনিসটা বুঝতে পারছো, এখন তোমার কাছে প্রোগ্রামিং খুব সহজ লাগবে। এখন তোমার কাছে এটা খুবই সহজ মনে হবে। দেখো, আমরা প্রথমে ফ্লো চার্ট লিখতেছিলাম। প্রথমে কি লিখতেছিলাম? প্রথমে আমরা ফ্লো চার্ট লিখতেছিলাম। এই আজকে সব উল্টাপাল্টা বলতেছি, অ্যালগরিদম লিখতেছিলাম। প্রথমে আমরা এই যে অ্যালগরিদম লিখতেছিলাম। স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট ওয়াই, মানে বছরটা ইনপুট দেও, তারপরে কন্ডিশন। প্রথম কন্ডিশন, এখানে কিন্তু কন্ডিশন 2টা ছিল। প্রথম কন্ডিশন হচ্ছে ইজ ওয়াই মোড 400 ইকুয়ালস টু 0। এটা মানে কিন্তু মোড ইজ ওয়াই মোড 400 ইকুয়ালস টু 0, এটার মানে হচ্ছে ওয়াই মানে বছর যেটা তুমি নিচ্ছ, বছর যেটা নিচ্ছ সেটা কি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য? যদি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে তো ডিরেক্ট সেটা লিপিয়ার। যদি 400 দ্বারা সে বিভাজ্য হয়, ইয়েস, এটার উত্তর কি হইতে পারে? 2টা। অ্যালগরিদমে তো আমরা উত্তর লিখে লিখে করব। এই প্রশ্নটা যে আমি তাকে করলাম বা এই কন্ডিশনটা দিলাম যে এই বছরটা কি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য, যদি বিভাজ্য হয়, ইয়েস হয়, তাহলে লিপিয়ার। আচ্ছা, এখানে প্রিন্ট লিপিয়ার, প্রিন্ট লিখে দিই, প্রিন্ট লিপিয়ার, প্রিন্ট লিপিয়ার। আর যদি না হয় প্রিন্ট এই এই না হইলে প্রিন্ট নট লিপিয়ার দেওয়া যাবে না, কারণ 400 দিয়ে বিভাজ্য না হইলেই যে সে লিপিয়ার হবে না এরকম তো না। 2020 400 দিয়ে তো ভাগ যায় না, তাও তো সে লিপিয়ার। তাইলে এখানে বলতে হবে গো টু নেক্সট স্টেপ, গো টু নেক্সট স্টেপ, মানে হচ্ছে 400 দিয়ে ভাগ গেলে
ডিরেক্ট লিপ ইয়ার। 400 দিয়ে ভাগ না গেলে তুমি পরের স্টেপে যাও, স্টেপ 4। স্টেপ 4 কি? স্টেপ 4 হচ্ছে ইজ y mod 4 equals to 0, y mod 4 equals to 0 and y mod 100 not equals to 0। দেখো ইজ y mod 4 equals to 0 মানে কি? ওই যে দ্বিতীয় কন্ডিশনটা, বছরটা কি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য এবং 100 দ্বারা বিভাজ্য নয়। এই যে এটা কিন্তু নট ইকুয়ালস টু, বলছিলাম নট ইকুয়ালস টু এমনি লিখে। তোমরা অনেক সময় বইয়ে দেখবা এইখানে ডাবল জিরো দিছে, মানে ডাবল ইকুয়াল দিছে। ডাবল ইকুয়াল কেন দিছে? কারণ প্রোগ্রামিং এ আমরা যখন এই যে সি প্রোগ্রামটা লিখবো, সি প্রোগ্রামে সমান চিহ্ন একবার দিলে হয় না, 2 বার দিতে হয়। বাট অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তো আর সি প্রোগ্রাম না, এটা তো আমাদের নিজেদের ভাষা, ওটা তো কম্পিউটারের ভাষা না, এটা আমি নিজের জন্য লিখতেছি। তো এইটা তুমি শুধু একটা সমান চিহ্ন দিলেও হবে। আবার অনেক সময় দেখবে যে এন্ড, এই এন্ড এইভাবে না দিয়ে এইভাবে দিছে, ডাবল এন্ড। কারণ অনেকেই জানো সি প্রোগ্রামে এন্ডের জায়গায় ডাবল এন্ড দিতে হয়। কাজে পরীক্ষায় তুমি যদি বইয়ে কোথাও দেখো এইভাবে লেখা, কোনো টেনশনের কোনো কারণ নাই, এইভাবে লিখলেও হবে, প্রোগ্রামের ভাষায় লিখলেও হবে, আর অ্যালগরিদম নিজের মতো লিখলেও হবে। তার মানে যদি এইরকম হয় বছরটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিন্তু 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, এটা মানে হচ্ছে নট ইকুয়ালস বিভাজ্য নয়, তাইলে কি হবে? তাইলে যদি এই কন্ডিশনটা যদি সত্য হয়, ইয়েস হয়, তাইলে প্রিন্ট লিপ ইয়ার। আর এই কন্ডিশনটাও যদি সত্য না হয়, প্রথমে 400 দ্বারা ভাগের কন্ডিশনটা সত্য হইল না, এই স্টেপে আসলো, এই স্টেপে আইসা যদি দেখে এই কন্ডিশনটাও সত্য না, তাইলে প্রিন্ট নট লিপ ইয়ার। তারপরে লাস্ট স্টেপ 5 স্টপ। একদম লাস্টের স্টেপ হচ্ছে স্টেপ 5 স্টপ। দেখো এটা হচ্ছে অ্যালগরিদম মানে কি? অ্যালগরিদম মানে ধারা বর্ণনা। ওই যে ক্রিকেট খেলায় কমেন্ট্রি দেয় না, অ্যালগরিদম মানে হচ্ছে কমেন্ট্রি, মানে ঘটনা কি ঘটবে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া, এটাই হচ্ছে আমাদের অ্যালগরিদম। তুমি এটা বাংলাতেও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো। তুমি এই যে এইগুলা ইংলিশেও লিখতে পারো, বাংলাতেও লিখতে পারো। ইংলিশে লেখাটাই বেটার, যেহেতু কম্পিউটারের প্রোগ্রামিং এর ভাষা ইংরেজি, তো বাংলাতে না লেখাই ভালো। এরপর এটাকে যদি আমরা ফ্লোচার্ট বানাই, এই যে এটা তোমরা খাতায় লিখো, ফ্লোচার্ট কিন্তু অ্যালগরিদম দেখে দেখে লিখতে হয়, রাইট? অ্যালগরিদম দেখে দেখে ফ্লোচার্ট দেখে দেখে সি প্রোগ্রাম। তো এইটা দেখে দেখে এখন ফ্লোচার্ট লিখবা। আমি এটা মুছে দিচ্ছি, বাট ফ্লোচার্টটা তোমরা খাতা দেখে দেখে বুঝে বুঝে করবা। ফ্লোচার্ট কি হবে? প্রথমে হবে স্টার্টের চিহ্ন কি? স্টার্টের চিহ্ন হচ্ছে ডাম্বেল, এই যে এরকম গোল ডাম্বেল চিহ্ন। স্টার্টেরও ডাম্বেল, স্টপেরও ডাম্বেল। স্টার্ট। এরপরে কি? এরপরে হচ্ছে আমরা যেই বছরটাকে চেক করব সেটাকে ইনপুট দিতে হবে। ইনপুটের চিহ্ন হচ্ছে সামান্তরিক, ইনপুট ওয়াই। তুমি এখানে ওয়াই না লিখে ইয়ারও লিখতে পারো, কোনো সমস্যা নাই। ইনপুট ওয়াই। এরপরে কি? এরপরে কন্ডিশনের চিহ্ন কি? ডাম্বেল। এই যে এরকম কন্ডিশনের চিহ্ন হচ্ছে ডাম্বেল। প্রথমে কি বলতে হবে? ইজ ওয়াই mod 400 equals to 0 কোয়েশ্চেন মার্ক। এই কোয়েশ্চেন মার্কটা কিন্তু ডাম্বেলের ভিতরে হবে, আমি বাইরে লিখছি, বাট তুমি ডাম্বেলের ভিতরে লিখবা। ইজ, এই যে ওয়াইটা 400 দিয়ে নিঃশেষে বিভাজ্য। অনেক বইয়ে দেখবা এটা এইভাবে লিখছে, এইভাবে ডাবল ইকুয়ালস টু। দেখো ডাবল ইকুয়ালস টু দিয়ে ভয় পাইও না, ডাবল ইকুয়ালস টু যে প্রোগ্রাম ইউজ করে, ডাবল ইকুয়ালস টু দিলে তখন কোয়েশ্চেন মার্ক দেওয়ার দরকার নাই। দেখবা যে বইয়ে ডাবল ইকুয়াল দিছে সেখানে কোয়েশ্চেন মার্ক দেয় নাই। ডাবল ইকুয়াল মানেই হচ্ছে এটা প্রশ্নবোধক চিহ্ন, ডাবল ইকুয়াল মানে এটা একটা প্রশ্ন, আলাদা করে প্রশ্নবোধক চিহ্ন তখন দিতে হয় না। এখন দেখো সংখ্যাটা যদি 400 দিয়ে বিভাজ্য হয়, মানে নিঃশেষে বিভাজ্য হয়, এই কন্ডিশনটা মানে যদি এটা সত্য হয়, মনে করো যে এই প্রশ্নবোধক চিহ্নটা ভিতরে দিলাম, দাঁড়াও ওইটা ঠিক করে নেই। এটা যদি 400 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়,
এটা যদি সত্য হয়, ইয়েস, একটা বছর যদি 400 দিয়ে নিঃশেষ বিভাজ্য হয়, তাহলে এই কন্ডিশন সত্য হলে ডিরেক্ট আউটপুট কি হবে? লিপ ইয়ার, প্রিন্ট লিপ ইয়ার, প্রিন্ট লিপ ইয়ার, শেষ। তোমরা জানো ইনপুটের চিহ্ন সামান্তরিক, আউটপুটের চিহ্ন সামান্তরিক। আর এই কন্ডিশনটা যদি সত্য না হয়, নো, নো তো হইতে পারে, রাইট? এই কন্ডিশনটা সত্যও হইতে পারে, মিথ্যাও হইতে পারে। এটা তুমি দিতে পারো ট্রু, ফলস, একই কথা। ইয়েস অর নো। যদি নো হয় তাইলে আরো একটা কন্ডিশন চেক করতে হবে। কি কন্ডিশন? নো হইলে গো টু নেক্সট স্টেপ। মনে আছে নেক্সট স্টেপটা কি ছিল? নেক্সট স্টেপটা ছিল এরকম, ইজ y mod 4 equals to 0 and, দাঁড়াও এটা আরো মোটা করে লিখতে হবে, and y mod 100 not equals to 0। এই যে not equals to সাইন হচ্ছে এইটা, আগে আশ্চর্যবোধক চিহ্ন, তারপরে 0। এনে প্রশ্নবোধক চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে। এই প্রশ্নবোধক চিহ্ন এত নিয়ে বদার করার কিছু নাই। এই স্টেপ সত্য হইলে ডিরেক্ট লিপ ইয়ার, শেষ। যদি এই স্টেপ সত্য না হয়, এই যে নতুন কন্ডিশন, কন্ডিশনটা কি ছিল? বছরটা কি 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য এবং 100 দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়। যদি এই কন্ডিশন মেনে চলে, যদি ইয়েস হয়, এই কন্ডিশন যদি ইয়েস হয়, তাহলে আউটপুটে তোমাকে দেখাবে যে প্রিন্ট লিপ ইয়ার, প্রিন্ট লিপ ইয়ার। আর এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়, তখন এখন তোমাকে দেখাবে নট লিপ ইয়ার। এই কন্ডিশনটাও সত্য না, এই কন্ডিশনটাও সত্য না, দুইটার কোনোটাই যখন সত্য হবে না, তখন তোমাকে দেখাবে প্রিন্ট নট লিপ ইয়ার। আচ্ছা, এখানে প্রিন্ট লিখবা, প্রিন্ট নট লিপ ইয়ার, সামান্তরিক চিহ্ন, আউটপুট সামান্তরিক, ইনপুট সামান্তরিক, কন্ডিশন হচ্ছে রম্বস, স্টার্ট হচ্ছে ডাম্বেল। এখন এই যে এই তিনটাকে একটা কানেক্টর দ্বারা কানেক্ট করতে হবে। কি করতে হবে? একটা কানেক্টর দ্বারা। এই যে সবগুলো আউটপুট, এই যে এইখানে আউটপুট হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, যে কোনো একটা আউটপুট তোমাকে দেখাবে। একসাথে তো সবগুলা রান করবে না, যে কোনো একটা অ্যান্সার হবে। তুমি এগুলোকে কি করবে? একটা কানেক্টর দ্বারা কানেক্ট করবা। কানেক্টরের চিহ্ন কি ছিল? গোলাকার, গোলাকার ছিল কানেক্টরের চিহ্ন। এই গোলাকার, ও আচ্ছা, এখানে তীর চিহ্ন দেই নাই, যে তীর চিহ্ন দিবা, তীর চিহ্ন, এখানে তীর চিহ্ন, হ্যাঁ ঠিক আছে। একটা কানেক্টর, এটাকে বলে কানেক্টর। কানেক্টর দিয়ে কানেক্ট করে তারপরে প্রোগ্রামটা এখানে স্টপ করে দিবা। স্টপ করতে হয় ডাম্বেল চিহ্ন দ্বারা, স্টার্টও করতে হয় ডাম্বেল দিয়ে, স্টপও করতে হয় ডাম্বেল দিয়ে। ডাম্বেল দিয়ে স্টার্ট, ডাম্বেল দিয়ে স্টপ। ইনপুট হচ্ছে সামান্তরিক, আউটপুট সামান্তরিক, কন্ডিশন হচ্ছে রম্বস। তো আমরা অ্যালগরিদম শিখলাম, ফ্লোচার্ট শিখলাম। এখন আমরা লিপ ইয়ারের সি প্রোগ্রাম লেখা শিখব। এখন আমরা লিপ ইয়ারের সি প্রোগ্রাম লেখা শিখব। সি প্রোগ্রাম, শোনো, যারা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট পারবা, মানে আগে দেখে আসবে একটা প্রোগ্রামের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কিভাবে আঁকতে হয়, লিখতে হয়, এরপরে তোমার কাছে সি প্রোগ্রাম লেখা পানি ভাত হবে, ডাল ভাত হবে, যদি তুমি সি প্রোগ্রাম কিভাবে লিখতে হয় ফরম্যাটগুলো জানো। এখন কেমনে লিখতে হয় কিছুই জানো না, তাইলে তো হবে না। তোমরা যারা এই যে 3 নাম্বার লেকচার এবং 4 নাম্বার লেকচারে ফরম্যাট যখন বুঝাইছিলাম কেমনে লিখতে হয়, সেগুলো করে আসছো ক্লাস, তার কাছে এখন এই যে প্রোগ্রাম নিজেই লিখতে পারবো, আমার কিছুই দেখাইতে হবে না, নিজেই লিখতে পারবা। এখানে আর এমন কিছু নাই যেটা তোমাকে নতুন করে শিখাইতে হবে। তো প্রথমে কি করতে হবে? আমাদের রেগুলার কাজ, আগে আমাদের 2টা হেডার ফাইল ইনক্লুড করতে হবে। একটা হচ্ছে stdio.h, একটা হেডার ফাইল, আর একটা হেডার ফাইল হচ্ছে conio.h। 2টা হেডার ফাইল ইনক্লুড করার পরে আমাদের মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হবে। মেইন ফাংশন ডিক্লেয়ার না করলে কিন্তু কম্পাইলার কাজ শুরু করে না, মনে আছে? ওই যে কম্পাইলার পড়াইছিলাম। এবং এইটা মনে রাখতে হবে, হেডার ফাইল এবং মেইন ফাংশনের শেষে কোনো সেমিকোলন ইউজ করা যাবে না, কোনো সেমিকোলন ইউজ করা যাবে না।
মেইন ফাংশনের পর থেকে আমাদের মেইন প্রোগ্রাম শুরু হবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মেইন প্রোগ্রাম শুরু হবে। তো এখানে প্রথমে কি করব, ইনপুট কি নিয়েছিলাম ওয়াই, তো ইনপুটের ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে ফার্স্টে, ভেরিয়েবল ডিক্লেয়ার ইন্টেজার, একটা বছর তো অবশ্যই ইন্টেজার বা পূর্ণ সংখ্যা হবে, বছর তো আর দশমিক সংখ্যা হয় না, ইন্ট ওয়াই সেমিকোলন, ওয়াই মানে ওই যে ওই বছরটাকে আমরা ওয়াই লিখছিলাম। তো এই যে ইনপুট নিচ্ছি, ইনপুটের জন্য কি নিতে হবে, মানে ভেরিয়েবলটা যে নিচ্ছি ভেরিয়েবলটা ইনপুট দিব, এটা প্রোগ্রামে ইনপুট দিব না সংখ্যাটা, একটা এই প্রোগ্রামে তো তুমি আগে একটা সাল মনে করে যে 2016 ইনপুট দিবা, তারপরে সে শো করবে আউটপুট কি, সেটা কি লিপ ইয়ার নাকি নট লিপ ইয়ার। তো এখানে এই যে ইনপুটের জন্য কি নিতে হবে, স্ক্যানএফ ফাংশন, জানো সবাই ইনপুটের জন্য নিতে হয় স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ ফাংশনের ফরম্যাট কি, স্ক্যানএফ ফাংশনের সিস্টেম কি বা ফরম্যাট কি, প্রথমে একটা এই যে ইনভার্টেড কমা দিতে হয়, ইনভার্টেড কমা দিয়ে প্রথমে ডাটা ফরম্যাট, ইন্টেজারের ডাটা ফরম্যাট হচ্ছে %d, ইনভার্টেড কমা শেষ একটা কমা দিয়ে এন্ড ওয়াই এন্ড চিহ্ন দিয়ে ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করতে হয়, ডাটা ফরম্যাট ভেরিয়েবল নেম, ইন্টেজারের ডাটা ফরম্যাট %d কমা দিয়ে এন্ড দিয়ে ভেরিয়েবল নেম এন্ড স্ক্যানএফে এন্ড দিতে হয়, মনে রাখতে হবে স্ক্যানএফে এন্ড দিতেই হবে, প্রিন্টএফে দিতে হয় না, প্রিন্টএফে এন্ড দরকার হয় না। তো এখানেও সেমিকোলন, এরপরে কি করব, কন্ডিশন ইফ ওয়াই মড 400, এই যে এইখানে কিন্তু অবশ্যই ডাবল ইকুয়াল দিতে হবে, এটা কিন্তু অ্যালগরিদম না ফ্লো চার্ট, এটা হচ্ছে সি প্রোগ্রামে কিন্তু একটা ইকুয়াল টু দিতে দেওয়া যায় না, প্রোগ্রামে সমান বোঝাইতে দুইটা ইকুয়াল টু দিতে হয়। এবং এখানে কন্ডিশনটা কি, ইফ এই যে বছরটা যদি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাইলে প্রিন্টএফ আউটপুট লিপ ইয়ার, তখন আউটপুট কি দেখাবে, লিপ ইয়ার। আবার বলতেছি এই সেকেন্ড ব্র্যাকেটের পর থেকে সকল ফাংশনের শেষে সেমিকোলন হবে, কিন্তু ইফ এলস এই কন্ডিশনাল ফাংশনগুলোর পিছনে কিন্তু সেমিকোলন দেওয়া যাবে না, কারণ এটা আসলে ফাংশন হিসেবে বিবেচিত হচ্ছে না, এটা কন্ডিশন, এখানে তোমাকে সেমিকোলন দেওয়া যাবে না। তা যদি এইটা সত্য হয় প্রিন্ট লিপ ইয়ার, কাজ শেষ, তাই তোমাকে দেখাই দিবে যে এইটা লিপ ইয়ার। এরপরে কি দিব, এখানে কিন্তু একটা কন্ডিশন না, এখানে কন্ডিশন কয়টা, দুইটা। তো আগের যেই উদাহরণটা দেখছিলাম সেখানে শুধু নিছিলাম ইফ তারপরে এলস কাজ শেষ, বাট এখানে কিন্তু কন্ডিশন আরেকটা আছে। তো ওই যে প্রথমে লিখছিলাম একটা ইফ, তারপরে কি ইফ এলস, তারপরে কি ইফ এলস অথবা এলস ইফ, যেটাই লিখো, ইফ এলসও লিখতে পারো এলস ইফও লিখতে পারো, আমি এলস ইফ লিখে দিই, এটা লিখলেই হচ্ছে। আরেকটা কন্ডিশন, এই কন্ডিশনের পরেই কিন্তু কাজ শেষ না, আরেকটা কন্ডিশন আছে, ইফ দিয়ে একটা কন্ডিশন, এলস ইফ দিয়ে অথবা ইফ এলস ইফও লিখতে পারো, ইফ এলসও লিখতে পারো। আরেকটা কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে y mod 4 equals to 0 এন্ড কিন্তু এখানে ওই যে এন্ড ইংলিশে লেখা যাবে না, এন্ডের জায়গায় লিখতে হবে ডাবল এন্ড, সি প্রোগ্রামে কিন্তু এন্ডের জায়গায় ডাবল এন্ড লিখতে হয়, এন্ড ফাংশন ডাবল এন্ড, আর অর মানে হচ্ছে ওই যে সমান্তরাল চিহ্ন, মনে আছে এন্ড, আচ্ছা আপাতত এটাই মনে রাখো, এন্ড মানে ডাবল এন্ড ওয়াই মড 100 নট ইকুয়ালস টু 0, যদি এইটা সত্য না হয়, ইফ এর কন্ডিশনটা সত্য না হয় বা এটা মেনে না চলে, তখন চাইতে হবে এই কন্ডিশনে ইফ এলস ইফে ওয়াই কি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য এবং 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, এই কন্ডিশনটা যদি মেনে চলে তাইলে আবার প্রিন্টএফ লিপ ইয়ার। এই যে এইখানে কিন্তু কোনো সেমিকোলন দেয়া যাবে না, কন্ডিশনে সেমিকোলন দেয়া যাবে না, কিন্তু এই যে প্রিন্টএফ এইখানে কিন্তু সেমিকোলন দিতে হবে। তাইলে দুইটা কন্ডিশন শেষ, এই কন্ডিশন মেনে চললেও সে লিপ ইয়ার, এই কন্ডিশন মেনে চললেও সে লিপ ইয়ার। কিন্তু যদি এই দুইটা কন্ডিশনের কোনোটাই মেনে না চলে, এলস, আর কিন্তু আছে, এটা আমি নীল কালি দিয়ে লিখি, আর কিন্তু আমাদের কোনো কন্ডিশন নাই, এই দুইটা কন্ডিশনের কোনোটাই যদি মেনে না চলে এলস, তাইলে প্রিন্টএফ ধরো এই কন্ডিশন দুটো কোনোটাই মেনে চললো না, তখন এলস দিয়ে লিখবো প্রিন্টএফ নট লিপ ইয়ার।
কেউ এইটা ভাবতে পারো যে এখানে এলস লিখে প্রিন্টএফটা নিচে লিখতে হবে, আগেও বলছে কিন্তু নিচে লিখতে হবে এমন কোনো কথা নাই। তুমি যদি এলস লিখে প্রিন্টএফটা সোজাই লিখো তাও সমস্যা নাই, কিন্তু প্রোগ্রামটা যাতে দেখতে সুন্দর লাগে, দেখতে যাতে সুন্দর লাগে এই জন্য আমরা এই যে একটা মানে নিচে নিচে লিখে লিখে সুন্দর একটা ফরম্যাটে নিয়ে যাই। তো এখানে আমাদের কাজ শেষ, এখন আমরা প্রোগ্রামটা স্টপ করে দিব। স্টপ করার জন্য কি লিখতে হবে? গেট সিএইচ। গেট সিএইচ, নিচে কি দেখা যাচ্ছে? দেখা যদি নিচে না যায় টেনশন নাই, আগের প্রোগ্রামটা তো দেখছোই কেমনে শেষ করছি। এখানে নিচে লিখবো গেট সিএইচ। গেট সিএইচ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন, তারপরে এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। নিচে এটা নিচে হবে, আমি উপরে লিখছি, নিচে মনে হয় দেখা যাচ্ছে না। এই যে গেট সিএইচ দেখবা, এই যে নিচে হবে এরকম, এলজিবি নিচে এরকম হবে গেট সিএইচ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই যে নিচে এইটা হবে গেট সিএইচ এর পরেও কিন্তু সেমিকোলন দিতে হবে মাস্ট। কিন্তু ইফ এলজিফ এলস, এই যে ইফ এলজিফ এলস এই তিনটার পরে সেমিকোলন দেয়া যাবে না। আজকে ভাবছিলাম আরো একটা প্রোগ্রাম দেখাবো, সেটা হচ্ছে তিনটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি সবচেয়ে বড় অথবা কোন সংখ্যাটি সবচেয়ে ছোট। আজকে আর হচ্ছে না, কারণ একটু পরে পেইড ব্যাচের ক্লাস আছে, ম্যাথ সেকেন্ড পেপার ব্যাচের ক্লাস আছে 10টায়। তো আমার এখন আবার ওই যে খাইয়ে দায়ে রেডি টেডি হইতে হবে, ওই নোটও রেডি করতে হবে। আজকে আর কন্টিনিউ করতে পারতেছি না। আমি আরও একটা প্রোগ্রাম ভাবছিলাম যে 1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে, বাট ক্লাস শুরু করতে 10 মিনিট লেট হয়ে গেছে। আবার ওই যে লিপ ইয়ার বুঝাইতে গিয়ে একটু সময় নষ্ট হয়ে গেছে, অসুবিধা নাই। আগামী ক্লাসে আমরা ওই প্রোগ্রামিংটা শিখবো, কন্ডিশনালের ওই তিনটা সংখ্যার মধ্যে কোনটি ছোট বা কোনটি বড় এটা বের করার প্রোগ্রাম, সেটা শিখবো। এরপরে আমরা লুপ ফ্লো চার্ট, আমরা সিম্পল শিখে ফেলছি, আজকে আমরা কন্ডিশনাল শিখে ফেলছি, বাকি রইল শুধু লুপ ফ্লো চার্ট। আগামী ক্লাসে সেটাও শিখে ফেলবো, এবং 8 নাম্বার ক্লাসে সবগুলো নিয়ে আরো আমি দেখবো যে 7 নাম্বার ক্লাসেই পড়ে ফেলবো লুপ, 8 নাম্বার ক্লাসে আরো বাছাই কইরা যেগুলো পরীক্ষায় বেশি আসে ওই ধরনের আরো 3-4টা প্রোগ্রাম দেখাই দিব। যারা এই জিনিসটা বুঝতে পারছো, তোমাদের সিলেবাসে কখনো 2টা কন্ডিশনের বেশি প্রশ্ন আসবে না। কোথাও দেখবা যে ইফ এলস ইফ এই 2টার বেশি কন্ডিশন নাই, লাস্টে তো এলস অটোমেটিক আসবে। মানে এইটার পরে যে আরেকটা ছিল ইফ এলস ইফ ইফ, নাকি? হ্যাঁ, ইফ এলস ইফ ইফ, ওই 3 নাম্বার কন্ডিশন দরকার পড়বে না। জাস্ট এইটা পারলে তুমি কন্ডিশনাল বা সিলেকশন ফ্লোচার্ট যতগুলো আছে সবগুলা পারবা। এটা হচ্ছে বেসিক টাইপ। তো বেসিক টাইপের পরে অনেক বই দেখবা, গত ক্লাসে বুঝাইছিলাম, এখানে আরেকটা প্রিন্টএফ আছে, এখানে প্রিন্টএফ, এখানে প্রিন্টএফ কেন? ওটা কিন্তু আমাদের বেসিক ফরম্যাট, ওটা না লিখলেও চলে। এটা হচ্ছে প্রোগ্রামটা সুন্দর করার জন্য, তোমার প্রোগ্রামটা যেন দেখতে আরো সুন্দর হয় সেই জন্য তুমি এখানে একটা প্রিন্টএফ লিখতে পারো, লিখে দিতে পারো এন্টার দ্য ইয়ার অথবা এন্টার দ্য নাম্বার, মানে বছর যেটা আছে সেটা তুমি ইনপুট দেওয়ার আগে তোমাকে প্রোগ্রামে শো করবে বছরটা ইনপুট দেন। বাট ওটা না দিলেও হবে, কারণ ওটা শো না করলেও তুমি যদি অটোমেটিক ইনপুট দাও তাও তোমার প্রোগ্রাম রান করবে। তো ওইটা তোমার ইচ্ছা, তুমি চাইলে দিতে পারো, কিন্তু এইটা হচ্ছে বেসিক, এটা দিলে তুমি পুরা নাম্বারই পাবা। এই ছিল আমাদের ক্লাস। যারা ক্লাসে আসো বলে যাও আজকে পড়া বুঝছো কিনা, যতটুক পড়াইছি ওটুক বুঝছো কিনা বলো। যারা ক্লাসে আসো যতটুক পড়াইছি ওটুক বুঝছো কিনা। আগামী ক্লাসে আমরা বাকিগুলো কন্টিনিউ করব, আগামী ক্লাসে বাকিগুলা কন্টিনিউ করব। বলো তো এটা বুঝছো কিনা। এই শোনো, এই অনেক একজন আমার কমেন্ট করছে, দাঁড়াও, ইজ না ইফ, মাজহারুল ইসলাম, এই ইফ এলস ইফ এলস এগুলো হচ্ছে সি প্রোগ্রামে, সি প্রোগ্রামে, ফ্লো চার্টে না। ফ্লো চার্টে হবে ইজ, মানে ফ্লো চার্টে কিন্তু আমরা কখনো ইফ এলস ইফ এলস এগুলো ইউজ করি না। ফ্লো চার্ট তো আমাদের ভাষা, ফ্লো চার্ট আমাদের ভাষা, ফ্লো চার্ট তো প্রোগ্রামের ভাষা না। ফ্লো চার্টে তুমি ইফ বলবা কেন? ফ্লো চার্টে তুমি বলবা ইজ, ফ্লো চার্টে প্রশ্ন করবা, ফ্লো চার্টে তুমি প্রশ্ন দিবা যে ইজ মানে এই কথাটা কি সত্য, তারপরে ইয়েস অর নো, ওটা হবে একটা প্রশ্ন নিজের ভাষায়। বাট ইফ দিলেও কাটবে না, বাট ফ্লো চার্টে ইজ দিয়ে প্রশ্ন করলেই চলে। আর সি প্রোগ্রামে যেটা হচ্ছে একটা ফাংশন ইফ এলস, সি প্রোগ্রামে এইখানে আবার ইজ দিলে হবে না, এখানে অবশ্যই ইফ এলস, মাঝখানে আরো দরকার হলে ইফ ইফ, প্রথমে যেটা দেখাইছিলাম ওভাবে। আসসালামু আলাইকুম, জি ভাইয়া ক্লিয়ার, ঠিক আছে ক্লিয়ার। যারা আজকে ক্লাসে ছিলা কিন্তু আগের ক্লাসগুলো করো নাই,
তারা আগামী ক্লাসের আগে, আগামী ক্লাস হচ্ছে শুক্রবারে, আজকে তো বুধবার, শুক্রবারে হচ্ছে আগামী ক্লাস, আগামী ক্লাসের আগে প্রথম 5টা ক্লাস করে আসবা। প্রথম 5টা ক্লাস যদি করে আসো তাইলে আজকের ক্লাসে, মানে আজকের ক্লাসে যা তুমি বুঝতে পারো না বা বুঝতে অসুবিধা হয়েছে ওগুলোও তোমার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো সবাই আজকের, মানে যারা আজকের ক্লাস বুঝতে একটু অসুবিধা হয়েছে, তোমাদের যদি আগ্রহ থাকে প্রথম 5টা ক্লাস দেখে আজকের ক্লাসটা আবার দেখো, সব অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকে ক্লাস এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হবে শুক্রবার। ও আচ্ছা, আরেকটা কথা, যারা আসো একটু শোনো শোনো, কালকে থেকে কিন্তু গ্রুপে ফিজিক্স ক্লাস শুরু হচ্ছে, আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল সন্ধ্যা 7টায় কিন্তু ফিজিক্স ক্লাস আছে, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 10। আমাদের জানো হয়তো যারা আসো যে আমরা গ্রুপে এই অধ্যায়টা ফ্রিতে ফুল কভার করব। তো হয়তো 7 বা 8টা ক্লাসের মতো লাগতে পারে আনুমানিক, মানে ওই 6 থেকে 8 এরকম, 7-8 এরকম ক্লাসই লাগবে, অধ্যায়টা পুরা কভার করা হবে। ক্লাস টাইম হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7টা। তো আগামীকালকে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে, তো প্রথম ক্লাসটাকেও মিস দিও না, কারণ ওই অধ্যায়টাও রিলেটেড, প্রথম 2-1টা ক্লাস মিস দিলে পরের ক্লাসগুলো বুঝতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি এখানেই মিটিং এন্ড করতেছি, এখানেই মিটিং এন্ড করে দিচ্ছি, ঠিক আছে?